আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো। আমাদের যত ভালো ভালো টিচার আছে, আমরা একজন একজন নতুন মুখ সবার কাছে পরিচিত করছি। সো আজকে এমন একজন স্পেশাল টিচার আছে, তোমরা হয়তো তার ভিডিও দেখেছো সামনে। তোমাদের এইচএসসির জন্য যে গাইডলাইন ভিডিওটা দিয়েছিল, এই শেষ মুহূর্তে তোমরা কিভাবে পড়াশোনা করতে পারো বা এই রিলেটেড আর কি। সো ভাইয়া আজকে চলে আসছে তোমাদের আইসিটির যে প্রথম চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলা এবং পরীক্ষায় আসে যে টপিকগুলা, সেই টপিকগুলো ভাইয়া ধরে ধরে আজকে তোমাদেরকে পড়ায় দিবে। এটুকু আমি এনশিওর করতে পারি যে আজকে যে টপিকগুলো এখানে কভার করবে, এখান থেকে 100% এক্সামে আসবে, তাই না আরমান? জি, সো এবার হচ্ছে অবশ্যই। আরমান হচ্ছে পরিচয় দেখ নিজের, এই আর কি। ঠিক আছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি সাইদ হোসেন আরমান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইসিটির প্রথম অধ্যায়। আচ্ছা, এই আমরা একটু দেখি কারা কারা যুক্ত হয়ে গিয়েছে, হ্যাঁ। একটু ওয়েট করবে সবার জন্য, সবার জন্য একটু ওয়েট করি। আর হচ্ছে কতজন যুক্ত হয়ে গিয়েছে সেটা একটু দেখি। ওকে, সো যারা যারা আছে ক্লাসটা শেয়ার করে দিতে পারি। তোমরা সবাই ক্লাসে শেয়ার করে দাও এবং কমেন্ট করো আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা। দেখো তো কতজন যুক্ত হয়েছে। যারা যারা আছে ক্লাসটা শেয়ার করে। যারা যারা আছে আলাইসা ক্লাসটা আয়াত, শেয়ার ওয়ালাইকুম করে। আসসালাম ভাইয়া। আবু তাহের, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা তানিয়া আছে বলছেন। আয়াত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আবু তাহের, কথা শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তো কারা কোথা থেকে যুক্ত হয়েছে সেটা একটু বলে দাও, আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের ভাই ক্লাসটা শুরু করে দিবে। তো একটু সবাই ফ্রেন্ডদেরকে একটু সবাই মেনশন করে দাও যেন সবাই মিলে একসাথে ক্লাসটা হচ্ছে শুরু করতে পারি। তো একটু ফ্রেন্ডসদের সবাইকে মেনশন করে দাও। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছে আজকে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে এবং সাজেশনও আছে প্রথম অধ্যায়ে। সো এই ক্লাসটা যারা শেয়ার করবে নিজেদের টাইমলাইনে, তোমাদের জন্য কিন্তু আজকের পিডিএফটা থাকবে। অবশ্যই। ঠিক আছে। তোমরা সবাই মেনশন দিয়ে দাও তোমাদের ৫ জন বন্ধুকে এবং হচ্ছে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের জন্য এই পিডিএফটা থাকবে আরকি। গিফট থাকবে ভাইয়ার পক্ষ থেকে। স্ট্যাটাস লাভার্স বলতেছে কেউ লাইভে ক্লাস করে না। হ্যাঁ, যারা করে তারা তো উপকৃত হয় এবং সাথে একটা লাইভ ক্লাসে যে মজা সেটা তারা পায় আরকি। পারভিন আক্তার শিলা, ওয়ালাইকুম আসসালাম। আরাফাত আঞ্জুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা সবাই ক্লাসে শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিই ক্লাসটা। আজকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলাই পড়বো। মানে আহামরি অনেক বেশি কিছু পড়বো না। জাস্ট হচ্ছে যে এই টপিকগুলো লাগে সেগুলাই পড়বো আরকি। আর এমসিকিউ যেগুলো এখানে দেওয়া হয়েছে সেই এমসিকিউ থেকে আমরা হচ্ছে ব্যাখ্যা করে সেগুলো বোঝার চেষ্টা করব। পি জান্নাত, প্রীতি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও যাতে হচ্ছে তোমাদের আরো অনেক ফ্রেন্ডসরা যুক্ত হইতে পারে এবং ক্লাসটা একসাথে আমরা আরো উপভোগ করতে পারি আরকি। সুমাইয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সোহাগী হাসান সাথী, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? তোমরা কি পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত? দেখি জানাও তো তোমাদের ভয়ের বিষয়টা এবং তোমাদের কোন সাবজেক্ট হচ্ছে ভয় লাগে সেই বিষয়টা তোমরা জানাও। মারিয়া বিনতে হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা সবাই কি আমাদের কথা কতজন আসছে? এখন হচ্ছে 36। ওকে, 36 চলে আসছে। যাই হোক, সমস্যা নাই। আমাদের ব্যাপারটা হচ্ছে আজকে মানে
ক্লাসে থেকেই যখন আমরা যেগুলো সলভ করি, আমরা তো বাসায় অনেক কিছু পড়ি, তাই না? বাট ক্লাসে পরে আমরা যে ক্লাসের পড়া ক্লাসে পড়ি বা এইভাবে যখন ভাইয়াদের সাথে সলভ করি, এই জিনিসটা হচ্ছে আমাদের বেশি মনে থাকে। কেন? Yes. কারণ হচ্ছে যখন এই যে ভাইয়া পড়াচ্ছে তখন তোমরা আনসার করতেছো, আনসার দিচ্ছ, সেই আনসারটা যখন কেউ দেখে বা যখন হয় তখন নিজেদের মধ্যে এই জিনিসটা কিন্তু ভুলে যায় না। ঠিক আছে, সেটা একটা বড় একটা ইফেক্ট, যে সবাই সবার জন্য এটা অনেক বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করে আর কি। ওকে, সো আই থিঙ্ক 42. শুরু করে দেওয়া উচিত। আরমান, তুমি হচ্ছে কন্টিনিউ করো। আল্লাহ হাফিজ সবাইকে, ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। ঠিক আছে, তোমাদের পছন্দের যে আমাদের মিনার ভাইয়া হচ্ছে চলে গিয়েছেন, এবং আমি থাকছি আর কি আরমান ভাইয়া আপনাদের সাথে। এখানে ফারহান সাদিক, আরমান ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহান সাদিক ভাইয়া। অপি জান্নাত প্রীতিকে অনেক বেশি ধন্যবাদ আপনার বন্ধুদেরকে মেনশন করার জন্য। আচ্ছা, তাহলে হচ্ছে আজকের আমাদের যে টপিক, আজকে হচ্ছে আমাদের আইসিডি প্রথম অধ্যায় এবং টপ এমসিকিউ প্লাস সাজেশন নিয়ে আজকে কথা বলবো। আইসিডির প্রথম অধ্যায়, আইসিডির প্রথম অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম অধ্যায় এখানে সাজেশন সাজানো হয়েছে যে টাইপ ওয়ানে আমরা কিছু হচ্ছে সাজেশন দিয়েছি, যেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, যেটা থেকে সবসময় এই কোয়েশ্চেন এসে থাকে। এদের হচ্ছে তাহলে টাইপ ওয়ান আপনাদের জন্য সাজেশন সাজানো হয়েছে। টাইপ ওয়ান হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি, সেটা হয়তো ইতিমধ্যে আপনারা জানেন। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি, ফ্লাইট সিমুলেশন কি, ই লার্নিং কি। আর টাইপ টুতে সাজানো হয়েছে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার যে পার্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। রোবোটিক্স কি, রোবট কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, এবং নিউরাল নেট কি, ক্রায়ো সার্জারি। এই টাইপ ওয়ান এবং টাইপ টু সবগুলো নিয়ে আমরা ব্যাখ্যা নিয়ে কথা বলবো, মানে কোনটা কি কি সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো আর কি। আর টাইপ থ্রিতে হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি কি, ক্রায়ো প্রুফ কি, তারপর হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট কি, এবং হচ্ছে টেলিমেডিসিন কি। এগুলো হচ্ছে সাজেশন সাজানো হয়েছে আর কি, যে এই চ্যাপ্টারের মধ্যে কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর টাইপ ফাইভ যেটা হচ্ছে বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স। এখানে বায়োমেট্রিক্সটা কি সেটা হচ্ছে অনেকবার আসছে, এবং বায়ো ইনফরমেটিক্স কি, এগুলো জাস্ট কি বলতে, এখানে বায়োমেট্রিক্স কি এবং এটা কি বলতে বোঝায় সেই ব্যাখ্যাগুলো আমরা জানার চেষ্টা করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানো টেকনোলজি, এই পার্টে টাইপ সিক্সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, তারপর হচ্ছে ন্যানো প্রযুক্তি জনক কে, ন্যানো টেকনোলজি কি। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে সফটওয়্যার পাইরেসি কি। আচ্ছা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটা যদি আমরা দেই, এটা প্রতি বছরই আসতে দেখা যায়, মানে গ অথবা ঘ, যে 3 এবং 4 নম্বর যে এটা পার্ট, এখানে কোয়েশ্চেনটা আসতে দেখা যায়। হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটি কি, বিআর বলতে কি বুঝো তোমরা? ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ। এই যে কম্পিউটার নিয়ন্ত্রিত, এখানে জাস্ট আন্ডারলাইন করুন হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব বলে মনে হয়। Just আমরা একটু লাইনগুলো করি, বাস্তব বলে মনে হয়, কিন্তু এটা বাস্তব নয়। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব বলে মনে হয়। এটি মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরিকৃত। এই যে এমসিকিউ আসতে পারে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কিসের সমন্বয়ে তৈরিকৃত? হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে। কিসের সমন্বয়ে ভাইয়া? হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরিকৃত এমন একটি ত্রিমাত্রিক, এই যে এটা এমসিকিউ পার্ট, আমরা জাস্ট হচ্ছে আজকে এমসিকিউ এবং হচ্ছে খ যে প্রশ্ন এবং ব্যাখ্যার যে পার্টটা, সে কি আসতে পারে, সেটা আমরা কোথা থেকে কোয়েশ্চেন আসবে সেটা জানার চেষ্টা করবো। জাস্ট এই যে ত্রিমাত্রিক 3D সিমুলেশন, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কয় মাত্রিক ইমেজ তৈরি করে? ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়, এবং এটা হচ্ছে কোন বিষয়ের সমন্বয়ে গঠিত? এটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বয়ে গঠিত। এখানে সফটওয়্যার কি কি লাগে এবং হার্ডওয়্যার কি, সেই বিষয়গুলো আমরা এই জানবো, যা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের কাছে একটি বাস্তব জগৎ হিসেবে উপস্থাপিত হয়। হ্যাঁ, হচ্ছে আমরা শুনি ভার্চুয়াল রিয়েলিটি মিনস হচ্ছে একটা গেম, মানে এমন কিছু হচ্ছে ভিজুয়াল জিনিস, যে বাস্তবকৃত যে জিনিস আমাদের বাস্তব বলে মনে হয় কিন্তু বাস্তব না, জাস্ট হচ্ছে একটা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। তাহলে এই বিষয় থেকে আমরা কি জানলাম? ভার্চুয়াল রিয়েলিটি থেকে জানলাম হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব বলে মনে হয়। মনে করো যে আমি একজন ব্যবহারকারী, আমার কাছে জাস্ট এটা বাস্তব বলে মনে হবে। আমি যদি কোনো সেন্সর সামনে রাখি এবং হচ্ছে কোনো একটা সফটওয়্যার ইউজ করি, এটা আমার কাছে বাস্তব বলে মনে হবে, কিন্তু আসলে সেটা কি নয়, বাস্তব নয়। এবং এটা কিসের সমন্বয়ে তৈরি? একটা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে এটা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। এটা কয় মাত্রিক ইমেজ তৈরি করে? ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে এটার মাধ্যমে। তাহলে আমরা যদি দেখি এখানে কয় মাত্রিক ইমেজ তৈরি করা হয়। আচ্ছা, এখান থেকে আমরা অনেক অনেক বিষয়গুলো জানবো।
ভার্চুয়াল রিয়েলিটিতে যাওয়ার জন্য কি কি সফটওয়্যার লাগে এগুলো এখানে নাই, আমরা লিখি ভার্চুয়াল রিয়েলিটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। আমরা জাস্ট হচ্ছে এমসিকিউ টাইপ কি কি সফটওয়্যার লাগে সেই বিষয়গুলো আমরা লিখবো। আপনারা হচ্ছে নোট করবেন এই বিষয়গুলো, যেগুলো আমরা হচ্ছে এক্সট্রা লিখবো। তাহলে কি কি সফটওয়্যার লাগে, যাদের সফটওয়্যার যা যা লাগে হচ্ছে আমি যে জায়গা পাই সেখানে লিখবো। একটা হচ্ছে ভাইজার্ড, এই যে এখানে আমরা সফটওয়্যারের সমন্বয়ে একটা তৈরিকৃত পরিবেশ বললাম না, হ্যাঁ ওখানের মধ্যে সফটওয়্যারগুলো কি কি, মানে এখানে কোন সফটওয়্যারগুলো লাগে। নাম্বার হচ্ছে ভাইজার্ড, তারপর হচ্ছে নাম্বার 2 বিআরটিকে, এটাকে বিআরটিকে এর পুনরূপ হইতেছে কি ভার্চুয়াল রিয়েলিটি টুল কিট বলে এটাকে। তারপর হচ্ছে 3 নাম্বার 3D স্টুডিও ম্যাক্স, এবং 4 নাম্বার হইতেছে 3D স্টুডিও ম্যাক্স এবং মায়া। ও শিট, সরি, হ্যাঁ আচ্ছা আমরা হচ্ছে একটু ইরেজ করবো। একটা ফাংশন চেঞ্জ হয়েছে আমাদের বোর্ডের। হ্যাঁ তাহলে 4 নাম্বার কি, 4 নাম্বার কোন সফটওয়্যারটা লাগে, 4 নাম্বার হচ্ছে মায়া। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি আমরা বুঝতে পারছি না? হ্যাঁ, আশা করি আমরা ভার্চুয়াল রিয়েলিটি কি এবং এটা বলতে কি বোঝায় এবং এই ভার্চুয়াল রিয়েলিটিতে কি এমসিকিউ আসতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি। এই ভার্চুয়াল রিয়েলিটিতে যাওয়ার জন্য কয়টা সফটওয়্যার লাগে? 4টা সফটওয়্যার লাগে, মানে যা যা সফটওয়্যার লাগে ইত্যাদি। এটা হচ্ছে ভাইজার্ড, একটা হচ্ছে ভিআরটিকে, ভিআরটিকে বললাম যে ভার্চুয়াল রিয়েলিটি টুল কিট, তারপর হচ্ছে 3D স্টুডিও ম্যাক্স, মায়া। এই বিষয়গুলো আপনারা নোট করবেন আশা করি। তারপর এখানে যদি ব্যাখ্যা দেখি, ভার্চুয়াল রিয়েলিটি মানে ভিআর এ ব্যবহারকারী একটি বিশেষ চশমা। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে একটা ব্যবহার একটা তার জিনিস। মানে এখানে এই ভার্চুয়াল রিয়েলিটিতে যাওয়ার জন্য কি কি লাগে, এখানে জাস্ট একটা দেওয়া আছে, এটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। এইচএমডি হেড মাউন্টেড ডিসপ্লে, তাহলে কি ভিআর এ ব্যবহারকারী একটি বিশেষ চশমা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে এবং সেন্সরযুক্ত গ্লাভস। এখানে অনেকগুলো সেন্সরযুক্ত গ্লাভস থাকে, সেন্সরযুক্ত গ্লাভস ব্যবহার করেন। এর ফলে তিনি যেখানেই মাথা ঘুরান কম্পিউটারের তৈরি দৃশ্যটিও সেদিকে ঘুরে। মানে এখানে বলতে চাচ্ছে মানে তিনি যেদিকে মাথা ঘোরায়, এই যে হেড মাউন্টেড ডিসপ্লে যেটা তুমি করবা, তুমি যেদিকে মাথা ঘুরাবে সেটা সেদিকেই মাথা ঘুরাবে। ভার্চুয়ালিটিতে দৃশ্যটিও সেদিকে ঘুরে, যা তাকে সেই কাল্পনিক জগতের ভেতরে থাকার অনুভূতি দেয়। হ্যাঁ, জাস্ট আমি মানে এমন একটা ভিজুয়াল জিনিস দেখবো, মানে আমি যদি এদিকে যাই তাহলে ওই জিনিসটা আবার এদিকে দেখতেছি, মানে আমার একদম রিয়েল লাগবে, পুরো বাস্তব জিনিসের মতো লাগবে, কিন্তু এটা আসলে কাল্পনিক। তাহলে যা তাকে কাল্পনিক জগতের ভেতরে থাকার অনুভূতি দেয়। উদাহরণ, যদি আমরা একটা উদাহরণ দেখি, ফ্লাইট সিমুলেটর, ফ্লাইট সিমুলেটর, তারপর হচ্ছে পাইলটদের প্রকৃত, ফ্লাইট সিমুলেটর বলতে কি বোঝায়, পাইলটদের প্রকৃত বিমান চালানোর আগে কৃত্রিম পরিবেশে বিমান উড্ডয়ন ও অবতরণ শেখানো। হ্যাঁ, ফ্লাইট সিমুলেশন মানে কি, পাইলটদের হচ্ছে প্রকৃত বিমান চালানোর আগে কৃত্রিম পরিবেশে বিমান উড্ডয়ন ও অবতরণ শেখানো। তাহলে এখানে ভার্চুয়াল অনেকগুলো গেমস থাকে। এই যে আজকালকার পোলাপান হচ্ছে ভার্চুয়াল গেমস খেলে, ওই যে সামনে হচ্ছে 3D স্টুডিও ম্যাক্স রেখে গেম খেলে তারা, অনেক বেশি মজা পায় তারা, জাস্ট হচ্ছে একদম রিয়েল মনে করে গেমটা। গেমিং জগতে সরাসরি যুদ্ধের ময়দানে বা রেসিং ট্র্যাকে থাকার অভিজ্ঞতা। হ্যাঁ, এবার আমরা আবার একটু ফিরে যাই, ভার্চুয়ালিটিতে ব্যবহারকারী যে জিনিসগুলো সেগুলো আমরা আরো অনেকগুলো লিখবো। এখানে আরো অনেক বিষয় লাগে। নাম্বার 1 যদি আমরা এটাকে লিখি, এগুলো সবগুলো নোট করবো আর কি। মানে ভিআর এ যাওয়ার জন্য তোমার কোন কোন জিনিসগুলো লাগবে। নাম্বার 1 হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, আর নাম্বার 2 হচ্ছে ডাটা গ্লাভ, মানে ডাটা গ্লাভস লাগবে। তারপর হচ্ছে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট লাগবে। একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, তাহলে কি লাগবে, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট লাগবে। মানে হেড মাউন্টেড, এই যে বিআরএ ব্যবহারকারীর কিছু জিনিস, যেটা হচ্ছে নাম্বার 1 হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লাভ, একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, তারপর হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন। তোমরা সেগুলো নোট করে ফেলো।
তোমরা কি বুঝতে পেরেছো? বলো তো তোমরা। তোমরা কি নোট করেছো এই বিষয়টা, যে ভার্চুয়ালিটিতে যাওয়ার জন্য কি কি সফটওয়্যার লাগে, এবং হচ্ছে ভার্চুয়ালিটিতে ব্যবহার করে কোন কোন জিনিসগুলা? নাম্বার ওয়ান হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লাভ, এটি পূর্ণাঙ্গ বডি স্যুট আর রিয়েলিটি ইঞ্জিন। আর সফটওয়্যারগুলো আমরা লিখলাম, তুমি কমেন্ট করে জানাও। যে শাহরিয়া শিহাব বলতেছে, আচ্ছা ভার্চুয়ালিটিতে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে? ফ্রি ফায়ার তো খেলোই তোমরা। অনেক পেইন দিছিল এই টপিকগুলা। হ্যাঁ, নিয়াজ আল নূর বলতেছে অনেক পেইন দিছিল এই টপিকগুলা। ফারহান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে এখান থেকে এমসিকিউতে যখন আমি কোয়েশ্চেন করবো তখন কি তোমরা পারবা? তাহলে ভার্চুয়ালিটিতে কয়মাত্রিক ইমেজ তৈরি করা হয়, ভার্চুয়ালিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়, এবং এখানে কি কি সফটওয়্যার লাগে সেগুলো আমরা দেখলাম। আর এখানে সেন্সর ব্যবহার করে হচ্ছে ভার্চুয়ালিটিতে যাওয়া যায়। আর কোন কোন ব্যবহারকারী জিনিসগুলো ভার্চুয়ালিটিতে লাগে, নাম্বার ওয়ান হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লাভ, সবগুলোই আমরা লিখলাম ইতিমধ্যে। নেক্সট, হ্যাঁ অপূর্ব সরকার, আমরা নেক্সটে চলে যাব, খুবই দ্রুত আগাবো। আর হচ্ছে তোমরা নোট করবে আর কি, সবগুলা নোট করে ফেলবা। ওকে, আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট হচ্ছে ক্রাইও সার্জারি। আর ক্রাইও সার্জারি মানে কি? আসলে সবকিছুই জানো, জাস্ট হচ্ছে এখানে কিছু হিন্ট দেওয়া এবং হচ্ছে তাড়াতাড়ি দ্রুত ভাইয়ের সাথে সেই জিনিসটা আবার একটু রিভাইজ করা আর কি। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক অসুস্থ টিস্যু, যেমন হচ্ছে কি ক্যান্সার কোষ, এই যে ক্যান্সার কোষ, তাহলে কি শীতল তাপমাত্রা প্রয়োগ করে, কোন তাপমাত্রা? তাহলে এমসিকিউ যদি আসে, তাহলে কোন পার্টটাতে শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়? ক্রাইও সার্জারিতে। ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রাইও সার্জারি বলে। তাহলে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা অসুস্থ টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রাইও সার্জারি বলে। ব্যবহৃত গ্যাস হচ্ছে তরল নাইট্রোজেন, আর্গন গ্যাস, আর অনেকগুলো আছে। এবার তরল নাইট্রোজেন হচ্ছে কি এখানে সর্বনিম্ন তাপমাত্রা, এখানে কিছু এমসিকিউ আসতে দেখা যায়, হয়তো তোমাদের এখানে এমসিকিউ রেখেছি যে তরল নাইট্রোজেন নিয়ে। তরল নাইট্রোজেনের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -190 ডিগ্রি সেলসিয়াস, 196 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা লিখতে পারো তোমরা। হুম, তাহলে ব্যবহৃত গ্যাস কি কি? তরল নাইট্রোজেন, আর্গন গ্যাস। ওখানের মধ্যে তরল নাইট্রোজেনের সর্বনিম্ন তাপমাত্রা কত? সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 196 ডিগ্রি সেলসিয়াস। এখানে ব্যবহার কি, মানে কোন কোন জিনিস হচ্ছে ক্রাইও সার্জারি ব্যবহার করা হয়? চর্মরোগ হইলে, চর্মরোগ, ক্যান্সার, এই বিষয়গুলোতে ক্যান্সার চিকিৎসা। চর্মরোগ কি কি? দেখো, তিল, আঁচিল বা ত্বকের এই চর্মরোগগুলো হচ্ছে এখানে প্রতিনিয়ত এখন দেখা যায় আর কি। বিশেষ করে হচ্ছে করোনা টিকা যে যারা যারা দিয়েছে তাদের এই রোগটা হয়েছে বেশিরভাগই। তাহলে ক্যান্সার চিকিৎসা কি? প্রোস্টেট ক্যান্সার, তারপর হচ্ছে লিভার ক্যান্সার বা ফুসফুস ক্যান্সারের চিকিৎসা এটি কার্যকর। জাস্ট হচ্ছে এমসিকিউ আসতে পারে আর কি। এই যে লিভার ক্যান্সারে মানে কোন ইয়াটা পার্টটা ব্যবহৃত হয়? ক্রাইও সার্জারি নাকি হচ্ছে ক্রাইও বায়োইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স নাকি ভিআর? সেটা তোমরা জানলেই সেটা আনসার করতে পারবা। এখানে সুবিধা কি কি? এতে রক্তপাত হয় না বললেই চলে, এবং অপারেশনের পর রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। ক্রাইও সার্জারির মাধ্যমে হচ্ছে কোনো রক্তপাত হয় না, এটা হচ্ছে শীতল তাপমাত্রা ইউজ করে, একটা শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীর একদম অস্বাভাবিক করে ফেলে, মানে তোমাকে অজ্ঞান করে ফেলে আর কি, তারপরে এই চিকিৎসাটা করানো হয়। বায়োমেট্রিক্স, হ্যাঁ, মানুষের শারীরিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি হলো বায়োমেট্রিক্স। তাহলে কি মানুষের শারীরিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা, এই যে শনাক্ত করার প্রযুক্তি। জাস্ট তোমরা মনে রাখবা, এখানে জাস্ট হচ্ছে মনে রাখার টেকনিক, কয়েকটা কোড মনে রাখা। বায়োমেট্রিক্স জাস্ট কি মনে রাখবা? শনাক্ত করা। কিভাবে? ব্যক্তিকে শনাক্ত করা। তাহলে ব্যক্তিকে কিভাবে শনাক্ত করতে পারবা? দুই ভাবে শনাক্ত করতে পারবা, একটা হচ্ছে শরীর বৃত্তীয়, একটা হচ্ছে আচরণ বৃত্তীয়। এই যে এটা শারীরিক গঠন, একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে আমরা যদি সেগুলো দেখি, এটা হচ্ছে শারীরিক, মানে শরীর বৃত্তীয় যেটাকে বলে। শারীরিক হচ্ছে কি কি আছে? ফিঙ্গারপ্রিন্ট, জাস্ট এমসিকিউ তো অনেক বেশি কাজে দিবে। মানে ফিঙ্গারপ্রিন্ট কোন প্রযুক্তিতে পড়ে? শরীর বৃত্তীয় ফিঙ্গারপ্রিন্ট। তারপর হচ্ছে আইরিশ স্ক্যানিং, ফেস রিকগনিশন,
তাহলে শরীরবৃত্তীয়, এখানে দুইটা পার্ট, মানে দুইভাবে তুমি হচ্ছে একজন ব্যক্তিকে শনাক্ত করতে পারবে, একটা হচ্ছে শরীরবৃত্তীয়, একটা হচ্ছে আচরণগত। তাহলে শরীরবৃত্তীয় কয়েকটা যদি আমরা এক্সাম্পল দেখতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর একটা হচ্ছে ফেস রিকগনিশন, আইরিশ স্ক্যানিং, আর ডিএনএ টেস্ট। মানে কারো ডিএনএ টেস্ট করে তুমি হচ্ছে তাকে শনাক্ত করতে পারবা। ডিএনএ টেস্ট, ডিএনএ এর পুনরূপ কি বলো তো ছেলেরা? ডিএনএ পুনরূপ কি লিখে বলো তো দেখি। শরীফ হোসেন বলতেছে কমন কমেন্ট কম পড়েন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমাদের আগে একটু পড়তে হবে। দেখি আপনারা কি কি লিখলেন। ভাইয়া এটা কত অধ্যায়? রূপক বিশ্বাস বলে ভাই এটা প্রথম অধ্যায়। এটা কিন্তু একদম শুরুর যে চ্যাপ্টারটা, এখান থেকে কোয়েশ্চেন থাকে, একটা সৃজনশীল থাকে, সেটা সবাই করতে পারে, খুবই ইজি। ভাই যা ভার্চুয়ালিটি কি একটু বলবেন? আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি ভার্চুয়ালিটি। ভার্চুয়ালিটি জাস্ট হচ্ছে মানে কল্পনার জগতে যাওয়া, কি একটা 3D স্টুডিও ম্যাক্স এর মাধ্যমে কল্পনার জগতে যাওয়া, যেটা তোমার বাস্তব বলে মনে হবে, মানে বাস্তবের মতো রূপ ধারণ করবে এখানে। রাজু মিয়া বলতেছে ফার্স্ট পড়ান একটু। সজত ভাইয়া বললো আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। তাহলে বলেন এখানে শরীরবৃত্তীয় কি কি? হ্যাঁ, শাহরিয়ার শিহাব, থ্যাংক ইউ তোমাকে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাইলে ডিএনএ পুনরূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। লেখার দরকার নাই, তোমরা পারবা। তাবাসসুম রহমান ফারিহা, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, অপি জান্নাত প্রীতি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তুমি পারলা। এমএসটি আফরিন, থার্ড চ্যাপ্টার করাবেন না ভাইয়া? করাবো, হ্যাঁ। থার্ড চ্যাপ্টার নিয়ে আমাদের হচ্ছে ম্যারাথন ক্লাস হবে তোমাদের। এই যে ফার্স্ট চ্যাপ্টার এখন খুবই দ্রুত যাবো, তারপর সেকেন্ড চ্যাপ্টার করাবো, থার্ড চ্যাপ্টার, ফোর্থ এবং ফিফথ। এই যে থার্ড, ফোর্থ, ফিফথ তোমাদের হচ্ছে অর্ণব ভাইয়া আর হচ্ছে নিশাদ ভাইয়া পড়াইছেন, এবং সেগুলোতে হচ্ছে আমরা ওয়ান শট ক্লাস নিবো আর কি। যে ফাইনাল শট যে রিভিশন ক্লাস সেটা নিবো আশা করি। এবং সেই ক্লাসে খুবই দ্রুত ফার্স্ট যাবো, যেই টপিকটা তোমাদের লাগবে। এখন হচ্ছে আমরা কিছুই পড়বো না। তোমরা বলতে পারো যে ভাই এখানে অনেক ডিপতে ইনডেপথে গিয়ে পড়ালেখা করার অনেক বিষয় আছে, বাট আমরা এগুলো করবো না। তোমরা বুঝতে পারতেছো, তোমাদের কয়েকদিন পরেই পরীক্ষা। তোমাদের হচ্ছে কয়েকদিন পরেই পরীক্ষা, তাই হচ্ছে আমরা জাস্ট যেই টপিকগুলো তোমাদের লাগে, মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো, এর বাইরে আমরা কিছুই পড়বো না। জাস্ট আমি যেটা বলবো সেটাই তোমরা লিখবা, এবং হচ্ছে নোট করবা। হ্যাঁ, এখানে যে জিনিসগুলো আমি এক্সট্রা বলতেছি সেটা তুমি নোট করবা, নোট করে লিখবা। 3 অধ্যায়ে গেইটটা লাগবে আমার ভাই। সাড়ে এসে, হ্যাঁ অবশ্যই তোমার ভাইয়া গেইট একদম সুন্দর মতো, আমার যে হাতে নোট আছে সেগুলো পাঠিয়ে দিব, এবং তোমাদের জন্য পিডিএফ যেগুলো বানাবো সেগুলো পাঠিয়ে দিব। সে টেনশন নিও না, ভাইয়াদের সাথে থেকো। রাইসা আহমেদ রাইসা বলল যে ভাইয়া ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার না পড়িয়ে থার্ড অধ্যায় পড়াইলে ভালো হয় না? অন্যান্য অধ্যায়, হ্যাঁ হ্যাঁ এগুলোও করাবো আমরা। জাস্ট এগুলো অনেক, মানে মনে করো যে অনেক স্টুডেন্টরা তো এটা এখনো বুঝে না। ইজি, অনেকে মানে ইজি চ্যাপ্টারগুলো খুঁজে আর কি। আচ্ছা কমেন্ট করো, ফার্স্ট কমেন্ট করো। এখন তোমাদের এমসিকিউ হবে না ভাইয়া? হ্যাঁ রানজু, এমসিকিউ হবে। এই যে খুবই দ্রুত আগাই যাবো, জাস্ট তারপরে এমসিকিউ তে যাবো, এবং এমসিকিউ তে আবারও আমরা ব্যাখ্যা পড়বো আর কি। মানে ব্যাখ্যা করে করেই পড়বো, জাস্ট একটা এমসিকিউ তো অনেক সময় দিবে, এমন না যে জাস্ট ওটা এমসিকিউ সলভ করে চলে যাবো। হুম বলো। হ্যাঁ হ্যাঁ এক্সাম নিবো, আইসিডির এক্সাম নিবো ভাইয়া। থার্ড অধ্যায় খুব হার্ড। হ্যাঁ, তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায় হচ্ছে তোমাদের মজার একটা অধ্যায় আর কি। ওখানে দুইটা পার্ট, সংখ্যাপদ্ধতি, ডিজিটাল ডিভাইস। সংখ্যাপদ্ধতিতে পড়বো, ডিজিটাল ডিভাইসে পড়বো। জারিন অনেক লেট করে ফেলেছো। হ্যাঁ একটু লেট করছো, বাট এখন থেকেই থাকলে তুমি বুঝতে পারবো। বর্ণা বিশ্বাস বলছে নেক্সট। হ্যাঁ, আমরা নেক্সটে যাই। তাহলে আমরা কি বললাম যে বায়োমেট্রিক্স মানে একজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য এখানে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে তুমি একজন ব্যক্তিকে শনাক্ত করতে পারবা। এবং শারীরিক গঠনগুলো কি কি? একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটা সব থেকে বেস্ট। এটা এমসিকে অনেকবার আসছে, এটা লিখে রাখো। মানে সব থেকে বেস্ট পদ্ধতি কোনটা ভাইয়া? ফিঙ্গারপ্রিন্ট। তারপর হচ্ছে আইরিশ স্ক্যানিং, তারপর ফেস রিকগনিশন এবং ডিএনএ টেস্টের মাধ্যমে তুমি একজনকে শনাক্ত করতে পারবা। এবং আচরণগত বৈশিষ্ট্যগুলো কি কি আবার লিখো। আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন। তোমরা জানলে তোমরাও কমেন্ট করো আগে আগে। টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশন।
তাহলে আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে টাইপিং কিস্ট্রোক ভেরিফিকেশন। কি সবাই আছো? সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাস করাবেন? হ্যাঁ হ্যাঁ, সংখ্যা পদ্ধতি নিয়ে ক্লাস করাবো। অধ্যায় 6টা পড়াবেন? হ্যাঁ 6টা পড়াবে। বেসিক ক্লিয়ার করে নিক। হ্যাঁ, এই যে সৈয়দ সীমান্ত ভালো কথা বলেছে, আগে হচ্ছে বেসিকটা ক্লিয়ার করে নেই। হ্যাঁ, এখানে আরো আছে আচরণগত বৈশিষ্ট্য, তিনটার মধ্যে একটা লিখলাম হচ্ছে টাইপিং কিস্ট্রোক ভেরিফিকেশন। আমি খুবই ফার্স্ট আগাই, যেহেতু স্টুডেন্ট আমার বাচ্চারা চাইতেছে হচ্ছে খুবই দ্রুত যাই, এমসিকিউতে পৌঁছাই। প্রকারভেদ ও ব্যবহার, হ্যাঁ শারীরিক। তারপর হচ্ছে আচরণগত, এই যে দেখেন এখানে লিখে আছে শারীরিক হচ্ছে আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, আইরিশ এবং শনাক্তকরণ। হ্যাঁ, আমি তো এখানে দেখি নাই, লিখলাম। যেমন হচ্ছে স্মার্টফোনের লক বা অফিসের হাজিরা। এই যে যেমন স্কুল কলেজের মধ্যে এবং কোনো অফিসের মধ্যে দেখো না তোমরা হচ্ছে তারা কি করে, জাস্ট হচ্ছে ফিঙ্গারটা ইউজ করেই স্কুলে প্রবেশ করতে পারে। তাহলে এখানে সব থেকে জনপ্রিয় পদ্ধতি কোনটা, মানে তোমাকে শনাক্ত করার জন্য, সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। আর আচরণগত হচ্ছে কণ্ঠস্বর যাচাই। হ্যাঁ, ওই যে ভয়েস রিকগনিশন বলে আর কি, ভয়েসটা কেমনে তুমি ইয়া করবা, এটা হচ্ছে ভয়েস, এই যে সেকেন্ডে ভয়েস লিখতে পারো। কণ্ঠস্বর যাচাই। তারপর হচ্ছে স্বাক্ষর, সিগনেচার, তোমার স্বাক্ষরের মাধ্যমে ব্যবহার হচ্ছে পাসপোর্ট তৈরি, জাতীয় পরিচয়পত্র, অপরাধী শনাক্তকরণ এবং উচ্চ নিরাপত্তা নিশ্চিত। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে হচ্ছে তোমার কি করে ভয়েস রিকগনিশন এবং তোমার স্বাক্ষর লাগে, এখানে সিগনেচার লাগে। এটা হচ্ছে আচরণগত আর কি, তোমার আচরণগত বৈশিষ্ট্য। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি বায়োমেট্রিক্স। এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা খুবই গুরুত্বপূর্ণ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে রেজিস্টার দাও। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি দেখি আমরা, একটি জীবের ডিএনএ, এই যে একটা জীবের ডিএনএ টেস্ট করা, ডিএনএ পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা উদ্ভিদ তৈরির প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, তাহলে তুমি কি করবা, একটা জীবের ডিএনএ পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব বা উদ্ভিদ তৈরির প্রযুক্তিকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। একে বায়োটেকনোলজির একটি শাখা বলা হয়। তাহলে এটা মনে রাখতে পারো, বায়োটেকনোলজির শাখা কোনটা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উদাহরণ, মানুষের ইনসুলিন তৈরির জন্য ইকুলাই ব্যাকটেরিয়ার ব্যবহার। তাহলে ইকুলাই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় কোথায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মনে রাখো, ইকুলাই ব্যাকটেরিয়া ব্যবহার করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। মাশফাকুদ্দিন ভাইয়া বললো দোয়া ও শুভকামনা রইল। অনেক ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, সিগনেচার ভেরিফিকেশন, এই যে তোমরা পারতেছো সিগনেচার ভেরিফিকেশন। তারপর হচ্ছে ভয়েস রিকগনিশন, সেগুলো আমরা শেষ করে আসলাম। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোথায় ব্যবহার করা হয়, গ এবং ঘ যে কোয়েশ্চেনটা আসে না, সেটা হচ্ছে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে একটা উদ্দীপক দিয়ে দেয় এবং বলে যে এই এই জিনিসটা এখানে হইতেছে, তাহলে ওই জিনিসটা দেখার পর তোমার কি কি করতে হবে, এটা কোথা থেকে আসছে সেটা দেখতে হবে। রাঞ্জু মিয়াকে অনেক ধন্যবাদ। কৃষি, উন্নত জাতের বীজ তৈরি, এই যেমন দেখো উন্নত জাতের বীজ তৈরি, যেমন হচ্ছে গোল্ডেন রাইস এবং পোকা প্রতিরোধী গাছ উদ্ভাবন। চিকিৎসা, বংশগত রোগ নিরাময় এবং বিভিন্ন জটিল রোগের ভ্যাকসিন তৈরি। যেমন হচ্ছে বংশগত রোগ কি বলো তো তোমরা, বংশগত একটা রোগের নাম বলো তো। হ্যাঁ, যদি আমি বলি তোমাদের আগেই বলে দিই, বংশগত রোগ মনে করো যে ডায়াবেটিস। যে ডায়াবেটিসটা কিসের মধ্যে শনাক্ত করা লাগে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে। তাহলে এখানে চিকিৎসা হচ্ছে বংশগত রোগ নিরাময় এবং বিভিন্ন জটিল রোগের ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত হয়। আমরা জিনিসটা জানলাম। ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি মানে কি, ন্যানো টেকনোলজি মানে হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেল। এটা এমসিকিউ আসতে পারে, তোমরা হয়তো এমসিকিউ পাবা। পারমাণবিক বা আণবিক স্কেলে, আণবিক স্কেল এটাকে বলে ন্যানো স্কেল আর কি। অতি ক্ষুদ্র ডিভাইস বা পদার্থ তৈরি ও ব্যবহারের কি, অতি ক্ষুদ্র ডিভাইস বা পদার্থ তৈরি ও ব্যবহারের প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। তাহলে ন্যানো টেকনোলজি কাকে বলে, জাস্ট দুটো জিনিস মনে রাখবে এখানে, পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস। যে পারমাণবিক বা আণবিক স্কেলে, কিন্তু এটা অবশ্যই উল্লেখ করতে হবে, নাহলে আনসার তোমার নাম্বার পাবা না আর কি। তাবাসসুম রহমান ফারিহা ভাই, এমসিকিউ করাবেন না? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ করাবো তো, তোমরা থাকো এমসিকিউ তে তোমাদের আনসার দিতে হবে, খুবই মজার এমসিকিউ রাখছি তোমাদের জন্য। ভাই বায়োমেট্রিক্স এন্ড বায়ো ইনফরমেট্রিক্স এর মধ্যে ঝামেলা হয়। ওকে, ঠিক আছে, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স একসাথে হয়তো রাখা হয়েছে, সেটা পরে। তুমি কি শুনতে পাচ্ছ এবং বুঝতে পারতেছো টপিকটা? আশা করি তোমরা বুঝতে পারতেছো, কমেন্ট করে জানাও। তাহলে ন্যানো টেকনোলজি কি বললাম, জাস্ট দুইটা জিনিস মনে রাখো, এমসিকিউ আসবে এবং ক যে কোয়েশ্চেন, সেটা কতে তোমরা যাতে সুন্দর মতো লিখতে পারো। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস বা পদার্থ তৈরি ও ব্যবহারের প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। যেমন হচ্ছে এই দেখো 1 ন্যানোমিটার সমান, এটা হয়তো এমসিকিউ তে বারবারই আসে। 1 ন্যানোমিটার সমান হচ্ছে এই 10 টু দি পাওয়ার 10, দেখে তোমরা জাস্ট ইজি করে লিখলে, এই যে -9 ক্যালকুলেটর চাপ দিলে তোমরা এগুলো পাবা। 100 কোটি ভাগের 1 ভাগ বলে আর কি 1 ন্যানোমিটার সমান। তাহলে ন্যানোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার। ওকে। ব্যবহার, ইলেকট্রনিক্স, আরো ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রসেসর এবং মেমোরি চিপ তৈরিতে।
তাহলে এগুলো কোথায় ব্যবহৃত হয়? ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রসেসর চিপ তৈরিতে, মেমোরি চিপ তৈরিতে ব্যবহৃত হয়। টেক্সটাইলে ব্যবহৃত হয়, এমন কাপড় তৈরি যা ময়লা হবে না বা পানি ঢুকবে না। খাদ্য শিল্প পচনশীল খাবার দীর্ঘদিন তাজা রাখার জন্য ন্যানো প্যাকেজিং। হ্যাঁ, মানে পচনশীল খাবারগুলো দীর্ঘদিন প্যাকেজিং করার জন্য তোমার ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। এটা এমসিকিউতে আসতে পারে। তাহলে পচনশীল খাবার দীর্ঘদিন তাজা রাখার জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়? ন্যানো টেকনোলজি। হুম, মাইমুনা অল ক্লিয়ার, কনজিউমার ক্লিয়ার, বুঝতে পারছি। সোহেল রানা জি ভাই বুঝতে পারছি। সুরে আক্তার কি এমসিকিউর জন্য পাগল হয়ে যাচ্ছে নাকি? ভাই এমসিকিউ কখন করাবেন? করাবো করাবো, এমসিকিউ তো আসবে। টপিকগুলো আগে একটু ক্লিয়ার করে আমরা জাস্ট বেসিকটা জানি, অল্প অল্প, আমরা তো অনেক বেশি পড়তেছি না। যখন তোমরা হচ্ছে ফার্স্ট ইয়ারটা শুরু করলা এইচএসসির, এখন তো তোমরা পরীক্ষা দিবে কয়েকদিন পরে, তখন হয়তো এই চ্যাপ্টারটা অনেক বেশি ব্রডলি পড়ছো। So আমরা আজকে এগুলো কিছুই পড়বো না, বেসিকটা জানবো, মানে এই জিনিসটা কি, মানে বলতে কি বোঝাই সেটাই জানবো। রিয়াদ হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সংখ্যাপদ নিয়ে ক্লাস করবেন? হ্যাঁ, সংখ্যাপদ নিয়ে ক্লাস হবে তো তোমাদের, ওয়ান শট ক্লাস হবে বললাম তো তোমাদের, হচ্ছে ফাইনাল রিভিশন যেটা থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাও গুরুত্বপূর্ণ তোমাদের। কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়েলিটি এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সে গুরুত্বপূর্ণ। মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিবৃত্তিক পদ্ধতি কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করার, এই যে মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিবৃত্তিক পদ্ধতিকে কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করার প্রযুক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে অনুকরণ করার প্রযুক্তিকে কি বলে? এই যে এখন আমরা সবাই কি করি, এআই এর মাধ্যমে সবকিছুই সলভ করে থাকি। চ্যাট জিপিটি তে বলে দেই যে এমনি এমনি এটা কি হবে, জাস্ট আনসার তারা প্রোভাইড করে দেয়। অপূর্ব মুগ্ধ, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার ইজি, হ্যাঁ বুঝতে পারবে তোমরা। আইরা বিনতে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? সবাই কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তাড়াতাড়ি করে নিয়ে অধ্যায় পারে আলহামদুলিল্লাহ। মাহি, হ্যাঁ ফোন প্রোটেকশন করা কি ন্যানো টেকনোলজি? ফোন প্রোটেকশন, ফোন প্রোটেকশন করা, আমার তো ফোন প্রোটেক্ট করবা আমাদের, ধরতেছে না। হুম, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। বাট আমার, হ্যাঁ আচ্ছা, দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি, যেটা এখন আমরা সবাই ব্যবহার করে থাকি আর কি, মানে এটা ছাড়া আমরা চলতেই পারতেছি না এআই ছাড়া, বুঝতে পারতেছো? তাহলে এতে কি বলা হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা বা বুদ্ধিবৃত্তিক পদ্ধতিকে কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করার, এই যে কম্পিউটারের মাধ্যমে অনুকরণ করার প্রযুক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেটা কিনা হচ্ছে, কে বললো? হ্যাঁ সৈয়দ সীমান্ত বললো। অর্থাৎ যন্ত্রকে মানুষের মতো চিন্তা করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করাই হলো এআই। এই যে মানুষের মতো চিন্তা করার কি বা সিদ্ধান্ত, কিন্তু আসলে সেটা মানুষের মতো কি হইতে পারবে? মানুষের মতো চিন্তা করতে পারবে না, পারবে না। তাই জাস্ট উপরের লেভেলে সবকিছু সারফেস থেকে হচ্ছে কোয়েশ্চেনটা করে থাকে বা আনসার দেয়। রিয়াদ হাসান, এআই, হ্যাঁ এআই। শিক্ষামন্ত্রী নিয়ে হাঁটলেন বলেন ভাই, শিক্ষামন্ত্রী নিয়ে কিছুই বলার নাই ভাই, শিক্ষামন্ত্রী যা শুরু করছে, মানে আমরা মনে করেছিলাম হচ্ছে শিক্ষামন্ত্রীটা ভালো কিছু করবে আর কি, জাস্ট দেখা যাক কি হয় আমাদের নিয়ে, শিক্ষামন্ত্রী কি করেন দেখা যাক, উনি কি চাইতেছে, উনি কি করতেছে আল্লাহ ভালোই জানেন। আজকে লাইভ ক্লাসে স্টুডেন্টস খুব কম, সবাই মেনশন দাও বন্ধুদেরকে। হ্যাঁ অভিজান্নাত প্রীতি, সবাইকে মেনশন দিয়ে দাও, আজকে হয়তো হচ্ছে সবাই জানেই না আর কি। এমসিকিউ শুরু করেন, হ্যাঁ হ্যাঁ শুরু করবো। কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই বেসিক একটা জিনিস, বিস্তারিত ব্যাখ্যা। একটি সাধারণ কম্পিউটার প্রোগ্রাম শুধু ইনপুট অনুযায়ী কাজ করে। এই যে একটি সাধারণ কম্পিউটার প্রোগ্রাম কি শুধু ইনপুট অনুযায়ী কাজ করে, মানে আমরা যেটা দেই সেটা অনুযায়ী কাজ করে। তুমি যেটা ডেলিভার করবা সে তোমাকে একটা ফিডব্যাক দিবে, আউটপুট দিবে, সেটা অনুযায়ী কাজ করে। কিন্তু এআই ডেটা বিশ্লেষণ করে নিজে থেকে শিখতে পারে, যেমন হচ্ছে মেশিন লার্নিং। এটা কি কি করতে পারে? এআই এআই ডেটা বিশ্লেষণ করে নিজে থেকে শিখতে পারে। উদাহরণ গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, দাবাকেলা কম্পিউটার প্রোগ্রাম বা চ্যাট জিপিটি। এই যে সব থেকে জনপ্রিয় এখন হচ্ছে কি ভাই বলতো? চ্যাট জিপিটি, যেটা সবাই ইউজ করে থাকে, মানে স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত জন স্টুডেন্ট আছে সবাই হচ্ছে এই চ্যাট জিপিটি টপিকটা, চ্যাট জিপিটি ইউজ করে থাকে আর কি। শেফায়েত হোসেন ভাই, অসাধারণ ক্লাস ভাই, ধন্যবাদ আপনাকে। অভিজানাত প্রীতি দুষ্টামি করতেছে। মিলন স্যার খুব ভালো মনের মানুষ, আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক, নাহলে পাস করা সম্ভব না আমাদের।
কি অবস্থা আপনার? খালিদ ইমতিয়াজ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আল্লাহ ভাইয়া তাড়াতাড়ি করেন, খিদে লাগছে। মাইমুনার নাকি এত তাড়াতাড়ি খিদে লাগছে, তুমি খেয়ে আসো নাই? আমিও খাই নাই, কিন্তু আমার খিদে লাগছে। সমস্যা নাই। তাহলে যেই টপিকগুলো তোমাদের লাগবে এবং হচ্ছে এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা কি বুঝতে পারছো না তোমরা সবাই? কমেন্ট করে জানাও তো দ্রুত। এমসিকিউতে যাবো এখন। আজকে স্টুডেন্ট খুব কম মনে হইতেছে। আশা করি তারা হচ্ছে লাইভের পরেই ক্লাসটা করে নিবে, সেই জন্য। কিন্তু লাইভ ক্লাসে একটা মজা আছে যে টিচারের সাথে একটা কমিউনিকেশন করা এবং কমেন্টটা করা, তারপর কমেন্টটা পড়া, তারপর হচ্ছে সাথে সাথে হচ্ছে আনসার দেয়া, এমসিকিউ ক্লাস সবকিছুরই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি ভাই বুঝছি, হ্যাঁ সুমো বললেও বুঝছি। তাহলে টপ এমসিকিউ গুলো দেখো। এমসিকিউ, বিশ্বগ্রাম বা গ্লোবাল গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে। দেখি তোমরা বলো তো, গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে কুইক, এবং মেনশন করো, শেয়ার করে দাও ক্লাসটা। তাহলে গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে বলো তো। ক্লিয়ার ক্লিয়ার আঞ্জুমিয়া ক্লিয়ার। হ্যাঁ, মাহির রহমান, এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো বলা আছে। এই যে প্রথমে শুরুতে হচ্ছে আমরা সাজেশন আকারে এই পিডিএফটা বানিয়েছি, সেটা তোমাদেরকে ডেলিভার করলে, প্রোভাইড করলে তোমরা সেটা বুঝতে পারবে। হ্যাঁ, সুরাই আক্তার বললো এক গ, তারপর হচ্ছে সাথী বললো গ গ, তাহলে আমরা হচ্ছে আচ্ছা। মাইমুনা বললো এ, না মাইমুনা হচ্ছে আবার ভেবেচিন্তে একটু বলো। রানজুমিয়া, রানজুমিয়া একটু একটি ভালো ছেলে। হ্যাঁ, তাহলে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান। তাহলে এটার প্রবক্তাকে যারা আনসার দিয়েছো সবাইকে হচ্ছে এটার আনসার কি? মার্শাল ম্যাকলুহান। ওকে, বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। মার্শাল ম্যাকলুহান, যারা যারা আনসার দিয়েছো সবাইকে ধন্যবাদ। এবার মার্শাল ম্যাকলুহান কে ছিলেন দেখো তো। মার্শাল ম্যাকলুহান নিয়ে একটু আমরা কথা বলি। হ্যাঁ, তুমি জাস্ট এগুলো সবগুলো লিখো। মার্শাল ম্যাকলুহান ছিলেন একজন কানাডিয়ান দার্শনিক। ও শিট ম্যান। আচ্ছা লিখো, যাই লিখি তোমরা জাস্ট বুঝতে পারলেই হইলো। কানাডিয়ান দার্শনিক। ভাইয়া লিখে কি খুবই অসুন্দর, বলো তো তোমরা। তাহলে মার্শাল ম্যাকলুহান কে একজন কানাডিয়ান দার্শনিক, এবং তিনি এই বিশ্বগ্রাম শব্দটা ব্যবহার করার জন্য হচ্ছে বিশ্বগ্রাম শব্দটা ব্যবহার করেন দুইটা বইয়ে। জাস্ট তোমরা সেটা মনে রাখতে পারো এক্সট্রা যে কোয়েশ্চেনগুলো। তাহলে মার্শাল ম্যাকলুহান একজন কে ছিলেন? কানাডিয়ান দার্শনিক, এবং তিনি বিশ্বগ্রাম শব্দটা বা গ্লোবাল ভিলেজ শব্দটা ব্যবহার করেন হচ্ছে দুইটা বইয়ে। তাহলে কোন দুইটা বই? তোমরা সবগুলো নোট করবা এবং নোটটা প্রোভাইড করবা। যে যে নোটটা হচ্ছে সুন্দর মতো করবা তার জন্য হচ্ছে গিফট থাকবে আর কি। দুইটা বই, একটা হচ্ছে দ্য উটেনবার্গ গ্যালাক্সি, এটা হচ্ছে ফার্স্ট বই, আর সেকেন্ড বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তাহলে প্রথম এমসিকিউ কি বুঝতে পেরেছো? চলে। রিয়াদ হাসান বললো চলে। নেক্সট, নেক্সটে চলে যাব সবাই। পেরেছো? শারমিন, নীলা আপু, আরমান ভাই, ওয়েল ডান, থ্যাংক ইউ আপনাকে। দেন সেকেন্ড এমসিকিউ, ক্রায়ো সার্জারি পদ্ধতিতে চিকিৎসার কাজে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? কি বলো তো, ক্রায়ো সার্জারি পদ্ধতিতে চিকিৎসার কাজে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়? ছেলেরা বলো তো কি আনসারটা, কুইক করো। হ্যাঁ, ফারহানা ইয়াসমিন বললো দ্য উটেনবার্গ গ্যালাক্সি, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। গুড, এটাই। এবং নোট করে ফেলবে তোমরা সবাই। আমাদের বাংলা টিচার যা লেখা তার চেয়ে ভালো হয়। ও, আয়রা বিনতে বললো বাংলা টিচার তো, বাংলা টিচারের এক্সপ্রেশন কিন্তু সেই, তাই না? বলো বলো এই আনসারটা কুইক করো, কুইক, আমরা দ্রুত যাবো দ্রুত। দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন, দ্বিতীয় নাম্বার শুরু করে দিয়েছে কালনাগিনী বললো। আচ্ছা কালনাগিনী, এটা হয়তো অন্য কেউ। তারপর হচ্ছে সোহাগী হাসান সাথী বললো খ, জানাতুল মাওয়া খ, এবং হচ্ছে মাহির রহমানও খ। খ হচ্ছে তরল নাইট্রোজেন। আচ্ছা তরল নাইট্রোজেন, এটা নিয়ে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে তোমাদের?
বলতো তরল নাইট্রোজেনের সর্বনিম্ন তাপমাত্রা কত বলতো? যে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয় আর কি তরল নাইট্রোজেনটা। তাহলে তরল নাইট্রোজেনের সর্বনিম্ন তাপমাত্রা কত বলতো চলে? এটা পেরেছো? খ, আনসার হচ্ছে খ। কুইক কুইক, তরল নাইট্রোজেনের সর্বনিম্ন তাপমাত্রা কত? দ্রুত করে, পরের এমসিকিউতে যাব। আলাইসা আয়াত বি, সবাই পেরেছো। ফারিহা বি। আচ্ছা, এটা তো কেউ দেখতেছো না। তরল নাইট্রোজেনের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 196 ডিগ্রি সেলসিয়াস। 169 না, এই যে 196, -196 লিখছিলাম, -196। তোমরা হয়তো তখন খেয়াল করোনি। ইমন ওরিয়ন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই যে ফারহানার মনে আছে, ফারহান ইয়াসমিন, 196 ডিগ্রি সেলসিয়াস। সৈয়দ সীমান্ত মনে আছে, -196। এবার এমসিকিউ, নিচের কোনটি ন্যানো প্রযুক্তির সাথে সম্পর্কিত? বলতো নিচের কোনটি ন্যানো প্রযুক্তির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আমি যখন ন্যানো প্রযুক্তি পড়াচ্ছিলাম তখন হচ্ছে ওই সংজ্ঞার মধ্যে, সেই সংজ্ঞার মধ্যে আনসারটা আছে আর কি। বলো, তোমরা আশা করি পারবা যদি মনোযোগী থাকো আর কি ক্লাসের মধ্যে। মুসাম্মদ আফরিন আমার কমেন্ট পড়ে না। হ্যাঁ ভাইয়া পড়ি তো, কই পড়ি না, সবারই পড়তেছি। তুমি বেশি বেশি কমেন্ট করো, ঠিক আছে? এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও। আচ্ছা, এই আনসারটা বলো তো। এই আনসারটা হচ্ছে তোমাদের মানে একটু আগে আমরা যে পড়লাম না, সেখানে ছিল। নিচের কোনটি ন্যানো প্রযুক্তির সাথে সম্পর্কিত? কি কি আছে? পারমাণবিক স্কেল, বৈশ্বিক যোগাযোগ, মলিকুলার স্কেল, ক গ উভয়ই। তাহলে পারমাণবিক স্কেল এবং হচ্ছে মলিকুলার স্কেল দুটাকে একসাথে ন্যানো স্কেল বলে আর কি, ক বা উভয়ই। এবং সবাই পারতেছো, সেজন্য আমরা দ্রুত যাচ্ছি। তাহলে কি গ নাম্বার, ক গ উভয়ই। ইন ক না, পারমাণবিক, হ্যাঁ পারমাণবিক স্কেলও, বাট হচ্ছে মলিকুলার স্কেলও, দুটাই দুটাই হবে আর কি এখানে। আফরিন বললো ক। আফরিন, এটা তো সবগুলাই হবে। হ্যাঁ, হয়তো আমার কাছে হচ্ছে কমেন্ট গুলো পরে ডেলিভার্ড হইতেছে। আচ্ছা, আমি একটু রিফ্রেশ করি তাহলে। হ্যাঁ, তিন ডি, তিন ডি। সৈয়দ সীমান্ত, হ্যাঁ আমার কাছে পরে একটু আসতেছিল। মাহির রহমান ডি। ওকে, এই বিষয়টা বুঝতে পেরেছো তোমরা? হুম। ব্যক্তি শনাক্তকরণে নিচের কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? খুবই ইজি, এটা আমরা এটা নিয়ে অনেক বেশি লম্বা পড়েছি। ব্যক্তি শনাক্তকরণে 4 নম্বর কোশ্চেনটা বলো, আনসার করো। ব্যক্তি শনাক্তকরণে নিচের কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? খুবই ইজি, বায়ো ইনফরম্যাটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। 4 খ। সাথী খ, ইমন ওরিয়ন খ। নেক্সট রিয়াদ হাসান বলতেছে, নেক্সট রিয়াদ হাসান খুবই ফার্স্ট, বায়োমেট্রিক্স। তাহলে কি ব্যক্তি শনাক্তকরণ নিচের কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়? ব্যক্তি শনাক্তকরণ হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তিটি ব্যবহৃত হয়, সেটা আমরা সবাই জানি। এবং সেটা দুইটা পদ্ধতি ব্যবহৃত হয়, একটা শরীরবৃত্তীয় পদ্ধতি আর হচ্ছে আচরণগত যে বৈশিষ্ট্য, সেই দুইটা বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক্সটা শনাক্ত করা হয়। তাজকিয়া তাবাচ্চুম বললো হচ্ছে গ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো না। ফারহান ইয়াসমিন বাড়লো, মুগ্ধ বললো বি, এবং হচ্ছে মহুয়া বললো খ, নাবিয়া বললো খ। সবাই পেরেছো? ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রধানত কোথায় ব্যবহৃত হয় বলো তো? এআই প্রধানত কোথায় ব্যবহৃত হয়? এআই, যে আমরা এআই নিয়ে বললাম না, চ্যাট জিপিটি, হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছুই। তাহলে এআই কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্সে, রোবোটিক্স, বায়ো ইনফরম্যাটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোথায় ব্যবহৃত হয়?
5 নাম্বার বলো, 5 নাম্বার বলো। এআই কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে ইমন ওরিয়ন বললো রোবোটিক্স, তারপর হচ্ছে ফারিয়া জাহান রোবোটিক্স হইছে 5 ক। আঞ্জুমিও বললো খ, 5 ক। তাহলে সবাই দেখি খুবই ভালো ভালো। ফারহান ইয়াসমিন সবসময় আনসার করতেছে। অপূর্ব, প্রীতি এরা খুবই অ্যাক্টিভ। ফারিহাও। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রধানত কোথায় ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্স, রোবোটিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। রোবোটিক্সে ব্যবহৃত হয়। সবাই পেরেছো? সবাই পেরেছো? তাহলে রোবোটিক্সকে আমরা সবাই জানি। রোবোটিক্স হচ্ছে ফারিহাকে ধন্যবাদ। পেরেছো পেরেছো। রিয়াদ হাসান। আচ্ছা, কাল না কিন্তু তোমার নামটা বলো আর কি, ওটা পড়তে কেমন জানি লাগতেছে। যা আমার বাদে সবার কমেন্ট পড়েন। না না, তোমার কমেন্ট পড়বো তো। 5 গ সাদি ইসলাম, 5 গ না, 5 হ্যাঁ মাইমুনা রাইট আনসার। 5 হচ্ছে রোবোটিক্স। তাহলে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় ব্যবহৃত হয়? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে রোবোটিক্সে ব্যবহৃত হয়। বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হচ্ছে শনাক্তকরণ, ব্যক্তি শনাক্তকরণ, সেটা আমরা জানি। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হচ্ছে তোমার হচ্ছে ইয়া চেঞ্জ করা, তাদের ডিএনএ চেঞ্জ করা, জাস্ট হচ্ছে আরেকটা নতুন পদ্ধতিতে দেওয়া, সেটা আমরা সবগুলোই পড়েছি। এমসিকিউ, ডিএনএ এর নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাকে বলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? 6 নাম্বার বলো। জান্নাত মজুমদার বলতেছে, ভাইয়া আমার নামটা নিলেন না। কই, তোমার নাম তো নিলাম, জান্নাত মজুমদার। তুমি কেমন আছো? ভালো আছো? মিম, আচ্ছা আমার নাম হইতেছে মিম, তাহলে আমার মনে থাকবে, ঠিক আছে? মিম। ওকে, 6 নাম্বারটা বলো দ্রুত। দ্রুত আগে, তোমাদের পড়া আছে এবং তোমরা যেই যে টপিকগুলো আমরা গুরুত্বপূর্ণ দিয়েছি সেগুলো জাস্ট সেগুলাই পড়বা। বলো 6 নাম্বার, ডিএনএ নতুন বিন্যাস। ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? যেটা আমি একটু আগেই মানে 5 নাম্বার যেটা 5 নাম্বার যে কোয়েশ্চেনের মধ্যেই বলেছি আর কি আবার। তাহলে ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি। 6 সি, বায়ো ইনফরমেটিক্স। ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি। নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি, এটা একটু খুবই সতর্কতার সহিত আনসার দাও। মনোরিয়ন দিল টুট গ্যাস মজুমদার বলতেছে। পারবিন আক্তার, এই এই এতক্ষণ পরে এই 6 নাম্বার কোয়েশ্চেনটাতে হইতেছে কি তোমাদের মধ্যে মারপ্যাচ লাগলো। অনেকে গ এবং অনেকে 2, অনেকে 4 বলতেছে। তাহলে ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং নাকি বায়ো ইনফরমেটিক্স? কি বলো তো, এই দুইটার মধ্যে কোনটা বলো তো? জাফারিয়া বললো হচ্ছে খ, রানা বললো গ, আর মুগ্ধ বললো হচ্ছে বি। মুগ্ধ খুবই হচ্ছে একদম একটিভ আর কি, খুবই অ্যাটেন্টিভ, এবং মুগ্ধ বলতেছে এটা অবশ্যই বি হবে। রিয়াদ হাসান বলতেছে শিওর। 6 নাম্বার খ। তাহলে ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যারা যারা হচ্ছে খ নাম্বারটা পেরেছো তাদেরকে ধন্যবাদ। এবং বলো তো আমার কি স্লো যাচ্ছে? না, আমি জাস্ট আমার ফোনে স্লো দেখতেছি। আমি চান্সে বলে ফেলার পরেও তোমাদের এখানে স্লো আসতেছে। হ্যাঁ ফারিহা, তোমাকে ধন্যবাদ। তারপর হচ্ছে মুগ্ধ খুবই হচ্ছে 100% ছিল বি। মুগ্ধর আনসারে আমি বুঝতে পেরেছি কমেন্ট দেওয়াতেই। হ্যাঁ খই হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। রিয়াতাসান খই হবে, সঠিক হয়েছে। কনফিউজ ছিলাম। হ্যাঁ প্রীতি, তোমার সঠিক হয়েছে। এবং হচ্ছে অপুর মুগ্ধটা দেখেছিলাম অনেক, মাইমুনা অনেক। ওকে, তাহলে ডিএনএ নতুন বিন্যাস তৈরির প্রযুক্তি কোনটি? হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি একটু আগে বললাম না জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওই যে ডিএনএ টেস্ট, মানে আবার নতুন আরেকটা বিন্যাসে কি কোন একটা পদার্থে সেটা সুইচ অফ করা, মানে একটা থেকে আরেকটাতে নিয়ে যাওয়া আর কি। সঠিক হয়েছে, কনফিউজ ছিলাম। ওকে, হয়েছে হয়েছে, তোমার হয়েছে। তাহলে বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনটা? ওকে, বুঝতে পেরেছো আশা করি। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করাকে কি বলে? এই যে এটাও একটা গুরুত্বপূর্ণ। এই যে এখানে জাস্ট
পয়েন্ট আউট করো চিকিৎসা সেবা গ্রহণ। এই যে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। এটা বলো তো 7 নাম্বার। এটা কিন্তু ইজি, যারা পড়েছো সবাই পারবা। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করাকে কি বলে? ই কমার্স না, ই কমার্স হচ্ছে তোমার হচ্ছে কেনাকাটা করা, যে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা হইতেছে ইলেকট্রনিক কমার্স, ই কমার্স। টেলিমেডিসিন, টেলিমেডিসিন কি? ই লার্নিং কি? এবং হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং তো হচ্ছে এই যে তোমাদের কারণে যে আমি জুম মিটিং করি একটা, যে জুমে ক্লাস নেই, তোমাদের সবাই আমাকে দেখবে এবং তোমাদের কথা শুনবো, সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। তাহলে 7 নাম্বার কি? 7 নাম্বার বলতেছে বি, আবার হচ্ছে আবার রানা বললো 3, ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করাকে কি বলে? আচ্ছা, টেলিমেডিসিন মানে আমি একটু বলি। টেলিমেডিসিন হইতেছে কি? এই যে ভিডিও কনফারেন্সিং বা ইন্টারনেটের মাধ্যমে বা অনেক কিছুর মাধ্যমে কি করে ভৌগোলিক দূরত্ব অবস্থানরত, মানে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে মনে করো যে বসবাস করতেছে, সে চাচ্ছে ঢাকাস্থ একজন ভালো টিচারের, ভালো ডাক্তার থেকে কি করা, কি নেওয়া, ভালো ডাক্তার থেকে চিকিৎসা নেওয়া। তাহলে সে এখানে আসতে পারতেছে না, তার সে আর্থিক অবস্থা দুর্বল, সে হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে মানে ভিডিও কনফারেন্সিং বা ইন্টারনেটের মাধ্যমে তার থেকে চিকিৎসা সেবাটা নিতে পারবে। সবাই সবাই যারা পেরেছো সবাইকে কংগ্রেচুলেশন। 7 নাম্বার হচ্ছে খ, টেলিমেডিসিন। 7 নাম্বার কি? মুগ্ধ, হ্যাঁ খ, মুগ্ধ পেরেছো। তারপর হচ্ছে ফারিহা, তোমাকেও ধন্যবাদ। তানহা ইসলাম, টেলিমেডিসিন, গুড। সাথী হচ্ছে, সাথী তুমি, হ্যাঁ তুমিও তো পেরেছো খ নাম্বার, আমি কমেন্ট পড়তেছি। আর রিয়াদ হাসান, হ্যাঁ রিয়াদ হাসান তুমি, ধন্যবাদ। রিয়াদ হাসানের সবগুলাই পারতেছে। রিয়াদ হাসান। জেরিন হক বলতেছে ভাই আপনি স্লো নাকি আমার চোখ স্লো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে টাইম দিতেছি আর কি। 8 নম্বর দেখো তাহলে। 8 নম্বর কোয়েশ্চেনটা, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? আবার হচ্ছে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং? বলো কুইক বলো, 8 নম্বর কোয়েশ্চেন সলভ করো। অনেকে বলতেছে স্লো যাইতেছি আমরা, না দ্রুত বলো দ্রুত। না আমি দেখতেছি ফারিহা, তারপর হচ্ছে তারিন, তাসনুবা তারিন, রিয়াদ, তারপর হচ্ছে শারমিন আক্তার, এরা সবাই খুবই এনজয় করতেছে আর কি। আয়রা বিন তোমারটা বললাম তো। সুরাই আক্তার, সবাই এনজয় করতেছে আশা করি। রুমি রুমি, না রেকর্ডিং না, এটা লাইভ ক্লাস হইতেছে। তোমার কি স্লো যাইতেছে? আশা করি তোমার নেটটা একটু স্পিড করো অথবা রিফ্রেশ করো, বুঝতে পারবা। তাহলে 8 নম্বর কোয়েশ্চেনটা কি? 8 নম্বর হচ্ছে খ, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে যারা যারা পেরেছো সবাইকে ধন্যবাদ। সাথী বললো যে গড়, না সাথী ভার্চুয়াল রিয়েলিটি তো না, তো ভার্চুয়াল রিয়েলিটি কি? এটা তো এখানে সাথে কোনো কিছুই নাই, কানেক্টেড নাই। ভার্চুয়াল রিয়েলিটি হইতেছে কি তোমার, এটা হচ্ছে কল্পনার জগতে যাওয়ার কি, 3D ম্যাক্স তৈরি করে, কি বলে, ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটিতে কয় মাত্রিক ইমেজ তৈরি করা হয়? ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয়। তাহলে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, রোবোটিক্স কি, বায়োমেট্রিক্স কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, সেগুলো আমরা ইতিমধ্যে জেনেছি। ফিরদাউস ইসলাম, আসসালামু আলাইকুম, কামিন। হ্যাঁ তুমি অনেক লেট করেছো, ওয়ালাইকুম আসসালাম। 8 ক, মিম, মিম পেরেছো। সাদি ইসলামও পেরেছো। হ্যাঁ 9 নম্বর কোশ্চেন, ভার্চুয়াল রিয়েলিটিতে কোন সেন্সরটি ব্যবহৃত হয়? এই যে এটা আমরা কি পড়েছি তাই না? পড়েছি। এটাও আমরা যখন ভার্চুয়াল রিয়েলিটি পড়তেছিলাম তখন এই এমসিকিউটা পড়েছিলাম, দেখি বলতে পারো কিনা। রিয়াদ ইসলাম বলতে সবগুলোর উত্তর খ। না না, সবগুলোর উত্তর খ না রে ভাই, পরেরটা বলো, পরেরটা খ না। হায় হায়, তাহলে এরা আমাদের যে স্লাইডটা বানাইছে তার হয়তো খ বেশি পছন্দ, সেজন্য সবগুলোতে খ রাখছে। কি বলো তোমরা, বলো তো। না অনেকগুলোই তো আমি দেখতে পাচ্ছি গ ছিল, তারপরে হচ্ছে ক ছিল, তুমি খ বললা কেন? হ্যাঁ এই ছেলে রিয়াদ ইসলাম, তোমাকে তো স্লাইড দেওয়া যাবে না, তোমাকে মাইক দিতে হবে, বুঝছো? জুনাইদ নাহিয়ান ভাই, আমি কি ক্লাসটা করতে পারি? হ্যাঁ অবশ্যই, যদি আপনার জুনিয়র্স থাকে, স্টুডেন্ট থাকে, আপনি পড়াইতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ এটা খুবই ইজি, হেড মাউন্টেড ডিসপ্লে। আমরা অনেকগুলো আরো বলেছিলাম, হেড মাউন্টেড ডিসপ্লের সাথে সাথে কি বলেছিলাম, ডাটা গ্লাভ, এটা পূর্ণাঙ্গ বডি স্যুট, তারপর হচ্ছে রিয়েলিটি ইঞ্জিন লাগবে। এটা হচ্ছে ব্যবহারকারী একটা জিনিস আর কি। ভার্চুয়ালিটিতে কোন সেন্সরটি ব্যবহৃত হয়? হেড মাউন্টেড ডিসপ্লে সেন্সরটা ব্যবহৃত হয়। পেরেছো, কংগ্রেচুলেশনস। 9 নম্বর, 9 নম্বর খ বললা কেন? সৈয়দ সীমান্ত, হাই হাই, সৈয়দ সীমান্ত সবগুলা পেরেছে, বাট এটাই পারে নাই জাস্ট। এটা হচ্ছে হেড মাউন্টেড ডিসপ্লে। ওকে, 10 নম্বর, জীববিজ্ঞানের তত্ত্বের উপর কম্পিউটার বিজ্ঞানের প্রয়োগকে কি বলে? জীববিজ্ঞানের তত্ত্বের উপর কম্পিউটার বিজ্ঞানের প্রয়োগ, জীববিজ্ঞানের যে তত্ত্ব,
হচ্ছে বায়োলজিক্যাল যে ইনফরমেশন সেটার উপর তোমার কম্পিউটার বিজ্ঞানের প্রয়োগকে কি বলে? এটা একটু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হ্যাঁ? এটা যে পারবে সে দেখি ভালো। 10 নম্বর কোয়েশ্চেন আনসার করো কুইক। 10 নম্বর ফারিয়া বললো ক বায়োমেট্রিক্স। জীববিজ্ঞান তত্ত্বের উপর কম্পিউটার বিজ্ঞানের বইকে কি বলে? বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। মিম বললো 10 খ। দেখি 10 মাইমুনা বলতেছে 10 সি 3 নাম্বার। তারপর হচ্ছে 9 তাইবা বললো 9 গ। 10 একজন বললো গ ন্যানো টেকনোলজি। দেখি 10 নম্বর কোয়েশ্চেন খুবই ইন্টারেস্টিং। এটা কে পারে দেখি, এটা গুরুত্বপূর্ণ এবং একটু কঠিনও আছে আর কি। 7ই 10 বললো খ। এই কার্ডটা হয়। তারপর হচ্ছে রানা বললো খ। রানা খ। রানা খুবই হচ্ছে কনফিডেন্টের সাথে বলতেছে যে 10 খ। তানহা বললো খ 2। প্রীতি বললো 3 10 3। জীববিজ্ঞানের উপর তত্ত্বের উপর কম্পিউটার বিজ্ঞানের বইকে কি বলে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা যারা বুঝতে পারবে আমি মনে করবো যে তারা এখানে অনেক কিছুই জানো আর কি, বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে, বায়োমেট্রিক্স সম্পর্কে। তাহলে আনসার বলে দিচ্ছি, এটা হচ্ছে খ। যারা যারা পেরেছো, মুগ্ধ পেরেছো। মুগ্ধ তোমাকে কংগ্রেচুলেশন, এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। মুগ্ধকে কংগ্রেচুলেশন, বায়ো ইনফরমেটিক্স। মাহি না, ইমন ওরিয়ন বললো 10 খ और গ। ন্যানো টেকনোলজি, জীববিজ্ঞান তত্ত্বের উপর। ন্যানো টেকনোলজি মানে কি বলো তো ছেলে, আমরা পড়িয়েছি। তাহলে জীববিজ্ঞানের তত্ত্বের উপর কম্পিউটার বিজ্ঞানের বইকে কি বলে? বায়ো ইনফরমেটিক্স বলে। তাহলে বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে বায়োমেট্রিক্স এর মধ্যে একজন প্রবলেমের কথা বলেছিল, তাই না? তাহলে বায়োমেট্রিক্স তো মানুষকে শনাক্ত করা, ব্যক্তি শনাক্ত করা। খুবই ইজি তো এই দুটো জিনিস। কেন পারবে না, হ্যাঁ? তাহলে বায়োমেট্রিক্স এর ব্যক্তি শনাক্ত করা, ওই যে শরীরবৃত্তি এবং আচরণবৃত্তি যে তোমার বৈশিষ্ট্য আছে না, সেগুলোর মাধ্যমে একজন ব্যক্তিকে শনাক্ত করা। আর বায়ো ইনফরমেটিক্স হচ্ছে তোমার কিছু বায়োলজিক্যাল ইনফরমেশন আর কি, ওইগুলো একসাথে করে কম্পিউটার বিজ্ঞানে প্রয়োগ করে। কে চেঞ্জ করলো? তা রানা তো ধরে ফেলছে, একজনের কট করছে। কট ইন হ্যান্ডেড রানা। 11 নম্বর, রোবটের হাত পা নড়াচড়া করার জন্য কি ব্যবহৃত হয় বলো তো? খুবই ইজি। রোবটের হাত পা, এটা হচ্ছে হাত পা ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা পার্ট, ভিআর এর। সরি, রোবটের হাত পা ব্যবহৃত হয়। বলো, এই হাত পা, রোবটের হাত পা ব্যবহৃত নড়াচড়া করার জন্য কি ব্যবহৃত হয়? এই যে হাত পা, এটা তুমি পড়েছো হয়তো। জান্নাতুল মজুমদার ভাইয়া ছেলেদের নাম নেওয়ার দরকার নেই, মেয়েদের না। মিম বললো হ্যাঁ 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 হ্যাঁ। দেখি দ্রুত করে দ্রুত। কিন্তু চাঁদনি আক্তার বলতেছে 2 সেন্সর। আমার তো লাগতেছে অন্য কিছুই, বলো তো দ্রুত। রানা বললো খ। তাহলে রোবটের হাত পা নড়াচড়া করার জন্য ব্যবহৃত হয় কি? হাত পা নড়াচড়া, হ্যাঁ। আয়রা বিনতে বললো হ্যাঁ। মুগ্ধ, মুগ্ধ তোমার গুলো কংগ্রেচুলেশন মুগ্ধ। মুগ্ধটা ভালো লাগতেছে আমার বিষয়টা। তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়েটর। রোবটের হাত পা মূলত হচ্ছে অ্যাকচুয়েটর। রোবটের অ্যাকচুয়েটরকে বলা হচ্ছে রোবটের হাত পা। তাহলে কি অ্যাকচুয়েটর আনসার? কিন্তু অনেকেই বললো খ, কিন্তু হয় নাই, রানারটা হয় নাই। কিন্তু ওরিয়ন পারছে, ওরিয়নও অ্যাকচুয়েটর বললো। 12 নম্বর, অনলাইনে কেনাকাটা করার পদ্ধতিকে কি বলে? খুবই ইজি, এটা একদম দ্রুতই চলে যাবো। বলো, 12 নম্বর, অনলাইনে কেনাকাটা করার পদ্ধতিকে কি বলে? 12 নম্বর, অনলাইনে কেনাকাটা করার পদ্ধতিকে কি বলে? ছেলেরা দ্রুত দ্রুত। 11 মুগ্ধ পারলা তো, 11 শেষ। 12তে আসো, 12তে আসো, কেমন বাচ্চারা, 12তে আসো। তোমরা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, যাতে যে তোমার বন্ধুরা দেখতে পায় আর কি। 12 নম্বর হচ্ছে সি, অনলাইনে কেনাকাটা। হ্যাঁ, এটা হচ্ছে আমি ইতিমধ্যেই একটু আগেই বলেছিলাম যে ই কমার্স মানে কি। ই কমার্স মানে হইতেছে কি? অনলাইনে কেনাকাটা করা। ঠিক আছে, খুবই ইজি তাই না? এটা তো খুবই ইজি। ই কমার্স, এটা যারা পেরেছো তাদেরকে ধন্যবাদ। ও 12 পরে আবার হচ্ছে 14 চলে আসছে, এটা 13 হবে আর কি, তাই না? 13 নম্বর, ন্যানো টেকনোলজি হলো 1 মিটারে কত ভাগ বলো তো? খুবই ইজি। ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 1 মিটারে কত ভাগ? 1 ন্যানোমিটার সমান 1 মিটারে কত ভাগ? ওরিয়ন হ্যাঁ, ই কমার্স পেরেছো। আমি তো বলছি তো ভাইয়া। তো আয়রা বিনতে না, তোমার কথা তো বলতেছি, পারতেছো তো। তানজু আক্তার, ই কমার্স, হ্যাঁ এটা শেষ। পরেরটাতে আসো, পরেরটা। হুম,
তাহলে 1 ন্যানোমিটার হলে 1 মিটারে কত ভাগ? ওটা থেকে একটু স্লো নাকি, এই জন্য তোমরা স্লো মনে করতেছো? আমি ভাবতেছি তোমরা আনসার স্লোই দিতেছো সেজন্য। হ্যাঁ, ফারিহা বললো হচ্ছে ক, তাহলে আমি চলে যাচ্ছি। আনসার হচ্ছে রাইট, ফারিহা পারছে ক। তাহলে 100 কোটি ভাগের 1 ভাগ, তাহলে 1 ন্যানোমিটার সমান কত? 100 কোটি ভাগের 1 ভাগ। আচ্ছা, মিম হচ্ছে কি ভুল করতেছে, আচ্ছা সমস্যা নাই, গ দিয়ে ফেলতেছে, তার মানে তুমি পেরেছো আর কি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে ড্রাইভিং প্রশিক্ষণ কেমন হয় বলো তো? ড্রাইভিং প্রশিক্ষণ কেমন হয়? পরের কোয়েশ্চেন, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে ড্রাইভিং প্রশিক্ষণ কেমন হয়? ঝুঁকিপূর্ণ, বাস্তব, নিরাপদ, ব্যয়বহুল, অসম্ভব। আমার কি নেট স্লো নাকি? তোমরা এই কোয়েশ্চেনটা করো, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে ড্রাইভিং প্রশিক্ষণ কেমন হয়? ঝুঁকিপূর্ণ, বাস্তব, নিরাপদ, ব্যয়বহুল, অসম্ভব। হচ্ছে কি বাস্তব ও নিরাপদ। কি হয়? বাস্তব ও নিরাপদ হয়। খ নাম্বার 15 হচ্ছে খ। পরের কোয়েশ্চেন, অপরাধী শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? খুবই ইজি, যেটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। অপরাধী শনাক্তকরণে এই যে কাউকে, কোনো ব্যক্তি শনাক্ত করা, তাহলে ব্যক্তি শনাক্ত করার জন্য কোনটা? বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, রোবোটিক্স নাকি টেলিমেডিসিন? জ্ঞাতাসান, হ্যাঁ তোমার মতো তো আমিও স্লো মনে হইতেছে আমার এখানে। মিম পেরেছো খ। তারপর হচ্ছে 16, 16তে আসো তোমরা। ধৈর্য ধরো, হ্যাঁ একটু স্লো এখানে নেটটা। তাহলে অপরাধী শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? খুবই ইজি, বলে ফেলো, আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের যে আনসারটা। তাহলে অপরাধী শনাক্তকরণের জন্য হচ্ছে খুবই ইজি, হচ্ছে কোনটা? বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের মাধ্যমে কি করা হয়? ব্যক্তি শনাক্ত করা হয়। তাহলে আমরা এটাও চলে যাচ্ছি। গ 15 দাগ বলবো নাকি 14? হ্যাঁ 15 বলে ফেলো, সমস্যা নেই, এখানে যেটা লেখা আছে ওটাই বলো। 16 বলো এর পরেরটা। পরেরটা, কম্পিউটার ইথিক্স বা নৈতিকতা কয়টি নির্দেশনা আছে? এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং আসলেও আসতে পারে যে এখানে কয়টি থাকতে পারে। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, কম্পিউটার ইথিক্স বা নৈতিকতার কয়টি নির্দেশনা আছে? নৈতিকতার কয়টি নির্দেশনা আছে বলো তো? দাঁড়াও তো, আমার একটু স্লো নাকি এটা একটু দেখি। আচ্ছা, আমি একটু চেক করতেছিলাম আর কি, যে আমার কাছে স্লো নাকি হচ্ছে, বুঝতেই পারতেছি না। তোমরা দ্রুত আগাচ্ছ, বাট আমি পাইতেছি না, তোমরা মেজাজ খারাপ করতেছো, বুঝতে পারছি। আর টেনশিত হইও না, ঠিক আছে, চিন্তিত হইও না। তাহলে কম্পিউটার ইথিক্স বা নৈতিকতার কয়টি নির্দেশনা আছে? 5, 10, 12 নাকি 15? যে কোনো একজন বলো, আনসার চলে যাবে। 10টি, হ্যাঁ ইমন ওরিয়ান বলে 10টি, গুড। 10টি আনসার, ইমন ওরিয়ান পেরেছো। তারপর হচ্ছে মিম, হ্যাঁ সাথী পেরেছো, সাথী। তারপর হচ্ছে রমজান আলীও পেরেছো 10টি, রুমি পেরেছো 10টি। আউটসোর্সিং কি? খুবই ইজি। আউটসোর্সিং এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এর মধ্যে কি বলে, মধ্যে ডিফারেন্সটা কি বলো তো তোমরা? ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর ডিফারেন্স, পার্থক্য। 17, হ্যাঁ এবার 18তে চলে আসছি আমরা। 17 পেরেছো, রানা পেরেছো, মজুমদার পেরেছো, অপূর্ব পেরেছো, বৃদ্ধি পেরেছো। আমি খুবই দ্রুত যাবো। হ্যাঁ, আউটসোর্সিং কি? খুবই ইজি। আউটসোর্সিং হইতেছে কি? নিজের কাজ নিজে করা, ইন্টারনেটের মাধ্যমে অন্যের কাজ করে দেওয়া, অফিসে গিয়ে কাজ করা, নাকি ব্যবসায় প্রচারণা? হ্যাঁ তুমি সাথী পারলা তো, বললাম তো সাথী পেরেছো তুমি। ইমন ওরিয়ান 10টি বলে ফেলেছো, আবারও বলতেছে 10টি। ইমন ওরিয়ান তুমি পেরেছো। চাঁদনি আক্তার 10টি। পরের কোয়েশ্চেন বলো, পরের কোয়েশ্চেন আনসার বলো। আউটসোর্সিং কি বলো? হ্যাঁ আউটসোর্সিং হচ্ছে, কি বললো? ফারহানা ইয়াসমিন বললো, সবাই বললো খ, ইন্টারনেটের মাধ্যমে অন্যের কাজ করে দেওয়া। ইন্টারনেটের মাধ্যমে কি অন্যের কাজ করে দেওয়া? তাহলে ফ্রিল্যান্সিং মানে কি? আউটসোর্সিং যদি হয় ইন্টারনেটের মাধ্যমে অন্যের কাজ করা, মানে অন্যের অধীনে থেকে বা একটা কোম্পানির অধীনে থেকে কাজটা করে দেওয়া এবং তার বিনিময়ে টাকা পাওয়া, সেটা হচ্ছে আউটসোর্সিং। ওকে। আর ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে নিজের দক্ষতা অনুযায়ী একদম, মানে নিজেই ওই ফিল্ডটা হচ্ছে একদম খোলামেলা, মানে তুমি একাই
কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তুমি কাজ করবে না, কোনো প্রতিষ্ঠানের আন্ডারে হয়ে তুমি কাজটা করবে না। ফ্রিল্যান্স হচ্ছে নিজেই নিজে কাজটা করা এবং নিজে টাকাটা আর্ন করা। তাহলে ইন্টারনেটের মাধ্যমে নিজেই নিজে কাজ করলে সেটা হচ্ছে কোনটা হয়? ফ্রিল্যান্সিং হয়। জাস্ট ডিফারেন্স এটাই, এই যে নিজেই নিজে কাজ করা হলে সেটা নাম্বার ছিল হচ্ছে তোমার ফ্রিল্যান্সিং, এবং নাম্বার হইতেছে কি তোমার আউটসোর্সিং, ইন্টারনেটের মাধ্যমে অন্যের কাজ করে দেওয়া। সবাই পেরেছো? সাথী পেরেছো? ভাইয়া আপনি ডাটা ইউজ করতেছেন নাকি ওয়াইফাই? হ্যাঁ, আমি ওয়াইফাইটা অফ করে দিয়ে ডাটা ইউজ করতেছি মজুমদার। কাউ সরি, মানে ওয়াইফাই অফ করে দিয়ে ডাটা ইউজ করতেছি। তাই এমন লাগতেছে কেন আমি বুঝতেছি না, হয়তো ফোনে চার্জ নাই তাই, বুঝছো? ফোনে চার্জ নাই তাই হয়তো এমন হইতেছে। আচ্ছা সবাই পেরেছো? 18 নাম্বার ইজি ছিল। 19, দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তি কোনটি? এই যে খুবই ইজি, যেটা আমি বলেছিলাম যে একটা দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তি কোনটা বলো তো? এটা কি টেলিমেডিসিন, রোবোটিক্স? আচ্ছা দুটো ডিফারেন্স বলে দেয়, এটা কি টেলিমেডিসিন হবে নাকি টেলিসার্জারি হবে বলো? টেলিসার্জারি নাকি হচ্ছে টেলিমেডিসিন? 19 নাম্বার, 19 দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তি, এটা হচ্ছে অপারেশন, বাট অপারেশন না বলে যদি বলতো, শ্রাবণ সরকার বললো ক, জেরিন তোমার হয়তো হচ্ছে স্লো ছিল। সোহেব ভাইয়া বললো ভাই আপনার ক্লাস করতে আসলাম। অভিজানাথ প্রীতি বললো হচ্ছে গ টেলিসার্জারি। 19 ক। হ্যাঁ এই কোয়েশ্চেনটা আমি একটু দেখবো, টাইম নিবো। হ্যাঁ এই কোয়েশ্চেনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক নাকি গো, মানে 1 নাকি 4 বলো তো? মিম এটা তো 3 হবে না, 3 বাদ দিলাম, যাও যে তোমাদের জন্য রোবোটিক্স এবং রিয়েলিটি বাদ দিলাম। এ নাকি হচ্ছে 4 হবে? দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তি কোনটি? টেলিমেডিসিন নাকি টেলি সার্জারি? 19 সবারটা দেখবো, সবার স্লো হোক সমস্যা নেই। বলো বলো। ইমন ওরিয়ান বললো 19 ডি, তারপর হচ্ছে রমজান আলী বললো ডি, তারপর হচ্ছে সাথী বললো ক। আচ্ছা আমি টেলিমেডিসিন বলি, টেলিমেডিসিন মানে কি ছিল? টেলিমেডিসিন মানে ছিল যে চিকিৎসা দেওয়া, মানে দূরবর্তী স্থানে যারা বসবাস করতেছে তাদের কি দেওয়া, মানে ভিডিও কনফারেন্সিং বা ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা। কিন্তু এখানে কি বললো? দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তি, প্রযুক্তির কথা বলছে, যে অপারেশন করার একটা প্রযুক্তি, অপারেশন। তোমার এখানে চিকিৎসা সেবা নিতে পারবা, টেলিমেডিসিনে কি নিতে পারবা? জাস্ট চিকিৎসা সেবাটা নিতে পারবা। এটা ডিফারেন্সটা বুঝলা? তাহলে টেলিমেডিসিন কখন হইতো? যদি হচ্ছে চিকিৎসা সেবা নিতা, কিন্তু এখানে কিসের কথা বলছে? অপারেশন করার প্রযুক্তির কথা বলছে। তাহলে সেটা আনসার কি হবে? টেলিসার্জারি হবে। যারা যারা পেরেছো সবাইকে কংগ্রাচুলেশনস, এটা খুবই একটা কঠিন কোশ্চেন ছিল তাই না? আচ্ছা তাহসিন আহমেদ রানা বললো 100% না ভাইয়া তুমি বুঝতে পারো নাই, বাট হচ্ছে এটা না বুঝের মধ্যে একটা এমসিকিউ ছিল, খুবই গুরুত্বপূর্ণ এটা। মানে এই ডিফারেন্সটা বুঝবা তোমরা। আশা করি আমি বলবো যে তোমরা নিজেরাই টেলিমেডিসিন এবং টেলিসার্জারির যে ডিফারেন্স সেটা জেনে নিবা। ওকে, টেলিমেডিসিন এবং টেলিসার্জারি কি ডিফারেন্সটা জেনে নিবা। হ্যাঁ ইমন ওরিয়ন, সাদিয়া ইসলাম, তাই এবার তোমাদের কংগ্রাচুলেশনস। রানা, ওফ রানা, ডোন্ট বি ফ্যাড অফ ম্যান, ইউ আর এ চ্যাম্পিয়ন। তুমি তো অনেকগুলাই পেরেছো, তুমি সবগুলাই পেরেছো। প্রীতি হইছে, হ্যাঁ তোমারটা হইছে। রানা কি টেনশিত হয়ে গিয়েছো ছেলে? হুম, যারা যারা পেরেছো সবাইকে কংগ্রেচুলেশনস। খুবই কঠিন একটা এমসিকিউ ছিল আর কি। পরেরটা, ইমেইল ঠিকানার ইউজার আইডি এবং ডোমেইন নেমকে পৃথক করে কোন চিহ্নটি? বলো তো? এই যে মুখস্থ একটা জিনিস, এই যে ইউজার আইডি এবং ডোমেইন নেমকে পৃথক করে কোন চিহ্নটি? হ্যাশ, তারপর হচ্ছে তোমার যে @ নাকি এন্ড, এই জিনিসটা দ্বিতীয় নাম্বার। না বুঝে লাফাই এক্সাম এও এমসিকিউ ভুল করি, পারা জিনিস। মিম তুমি কিন্তু এভাবে চিন্তিত হয়েও না আর কি, একটু চিন্তা করবা। মানে কোনো একটা এমসিকিউ দেখলে আগে কি করতে হবে? সেটা পড়তে হবে। মানে এটা বাদ দেওয়ার চেষ্টা করবা তোমরা এমসিকিউ। যে আমি মিমের কথার প্রেক্ষিতে একটু কথা বলি, যে কোনো একটা এমসিকিউ পাইলে কোয়েশ্চেনটা পড়বা এবং অপশনগুলো পড়ার চেষ্টা করো। তোমরা কি করো? কোয়েশ্চেনটা পড়ছো, জাস্ট সাথে আনসার করতে দাও না, এভাবে করলে তো হবে না। তোমাদের করতে হবে হচ্ছে তোমরা কোয়েশ্চেনটা পড়লা এবং অপশন পড়বা। অপশনের মধ্যে দেখবে যে দুইটা অপশন যদি বেশি কাছাকাছি থাকে তখন হচ্ছে কোনটাকে বাদ দেওয়া যায় সেটা দেখবা। মানে তাদের পার্থক্যটা দেখার চেষ্টা করবা। যেমন 19 নাম্বার দেখলাম যে আমরা কি টেলিমেডিসিন এবং টেলিসার্জারি কি। 19 নাম্বার কোয়েশ্চেন আমরা যে দেখলাম টেলিমেডিসিন এবং টেলিসার্জারি, এই কোয়েশ্চেনটা 50-50 পারছে, 50% পারছে, 50% পারে নাই। কেন? জাস্ট ওইখানে বুঝতে পারে না জিনিসটা। 19 নাম্বার যে আমরা ফিডব্যাক করে দেখো। হ্যাঁ, এই যে দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তির কথা বলছে, চিকিৎসা করার জিনিসের কথা বলে নাই। এই যে দূরবর্তী স্থানে ভৌগোলিক দূরত্ব অবস্থানরত কোনো ব্যক্তি যদি চিকিৎসা সেবা নেয় তখন সেটা টেলিমেডিসিন। কিন্তু এটা কি ছিল? দূরবর্তী স্থানে অপারেশন করার প্রযুক্তির কথা বলছে, তাহলে সেটা হবে টেলিসার্জারি।
টেলি সার্জারির মাধ্যমে কি করা হয়, দুর্বল স্থানে অপারেশন করা যায়। তাহলে 20 নাম্বার, হ্যাঁ 20 নাম্বার যারা যারা পেরেছো সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে @ হবে আনসার, কি হবে, @ হবে। তারিন পেরেছো গ। জেরিন হক আপনি একটু পারছেন, হ্যাঁ এখন পারছেন, না না সে পেরেছো হয়তো, পেরেছে। রানা পেরেছো, চাঁদনি আক্তার পেরেছো, তারপর হচ্ছে রমজান আলী পেরেছো, ইমন ওরিয়ন পেরেছো, সবাই পেরেছো। এই কোয়েশ্চেনটা ইজি ছিল, সবাই পেরেছো। অ্যাকচুয়ালি লাস্ট 2 মান্থ আগে পড়ছিলাম তাই এই অবস্থা। রানা এখন একটু রিভিশন দিতে হবে আর কি, সবগুলোতে রিভিশন দিতে হবে, পরীক্ষা তোমাদের কাছাকাছি চলে আসছে বুঝছো, খুবই কম সময় তোমাদের, এই কম সময়ে তোমাদের হচ্ছে কি করতে হবে, রিভিশন দিতে হবে। ইমন ওরিয়ন তুমি খেপে যেও না, সে বুঝতে পারে নাই হয়তো, ইমন ওরিয়ন কিন্তু সবগুলাই পেরেছে, হ্যাঁ হয়তো একটা দুইটা কোয়েশ্চেন ভুল করেছে। ওকে আচ্ছা দেখি তোমাদের জন্য কি আছে। তাহলে লাস্ট হচ্ছে ধন্যবাদ দিয়ে তোমাদের এই ক্লাসটা শেষ করা হবে। আশা করি যারা আমার সাথে ছিলা, অনেকেই ছিলা, ইমন ওরিয়ন ছিলা, ভাই ক্লাস কখন এন্ড হবে, হ্যাঁ এই যে তোমার কথাটা শেষ হয়ে গেছে, জান্নাত মজুমদার ক্লাস কিন্তু এন্ড হয়ে গেছে। প্রীতি আলহামদুলিল্লাহ 20টাই সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। আমি মিনার ভাইয়াকে বলবো হচ্ছে প্রীতিকে সবার আগে যাতে আমাদের পিডিএফটা পাঠিয়ে দেওয়া হয়। প্রীতি হচ্ছে 20টায় 20টা কনফার্ম করেছে, মানে 20টায় 20টা পেরেছে আর কি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা এখন আমরা যে পড়ালেখাটা যে দেখলাম যে আইসিটি প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা সাজেশন আকারে দিয়েছি এবং যা যা এমসিকিউ গুরুত্বপূর্ণ ছিল, মানে যেগুলো তোমাদের আসার মতো, কোথায় কি ল্যাগিংস মানে কোনটার কোথায় ডিফারেন্স সেটা আমরা দেখেছি। তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ বিষয় হচ্ছে মিম বলতেছে আল্লাহ হাফিজ ভাইয়া, শিখলাম অনেক কিছুই ভাইয়া, ক্লাসের পিডিএফ দেন, হ্যাঁ সবাইকে দেওয়া হবে, ভুলে গেছি। আচ্ছা তোমাদের আজকের ক্লাস কি শেষ, হ্যাঁ আজকের ক্লাস শেষ প্রীতি, ইনশাল্লাহ ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা আমি তোমাদের নিয়ে একটু কথা বলি, যে তোমাদের যে সময়টা আছে এখন খুবই অল্প সময় আর কি, এখন খুবই কম সময় আছে, তোমরা কোন টপিক কিভাবে পড়বা এবং কোন জিনিসটা কোন চ্যাপ্টারটা কিভাবে পড়বা সেই জিনিসটা জানবা। আচ্ছা ইমন ওরিয়ন বললো ভা, প্রীতি ইনশাল্লাহ স্যার, আমার 19টা, মায়াবতীর 19টা, ভাইয়া কালকে কখন আবার ক্লাস নেবেন? হ্যাঁ কালকে শিডিউল তোমাদেরকে পাঠিয়ে দিবে, তোমাদের মিনাবে হচ্ছে তোমাদের যে গ্রুপে পাঠিয়ে দিবে। আচ্ছা আমি একটু বলি, তোমাদের যে অল্প যে সময়, সেই অল্প সময়টাতে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এখন জাস্ট নতুন কিছু পড়বা না আর কি, জাস্ট রিভিশন টাইপের জিনিসটা পড়ো, তোমরা যে আগে যেগুলো পড়েছো সবগুলাই আগের পড়াগুলা পড়বা। আর যে টেস্ট পেপার প্রত্যেকটা চ্যাপ্টার কি করতে হবে তোমাদের, প্রত্যেকটা চ্যাপ্টারের মানে বই থেকে, মনে করো যে তুমি বাংলার যে টপিকগুলো পড়েছো বা এই চ্যাপ্টার, আমরা যে প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায়ে জাস্ট যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সেই গুরুত্বপূর্ণ জিনিসটা পড়ার পরে, মানে বই থেকে পড়বে, কিন্তু বই অবশ্যই মাস্ট, বই পড়তে হবে। বই থেকে পড়ার পরে তারপর হচ্ছে কোথায় যাইতে হবে, এটা টেস্ট পেপার বা গাইডে গিয়ে তার এমসিকিউ গুলো পড়ে শেষ করতে হবে। তার এমসিকিউ পড়ার পরে তোমাদের ক খ এবং হচ্ছে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে আর কি, সৃজনশীল প্র্যাকটিস করার মাধ্যমে সেই চ্যাপ্টার তখন এন্ড করতে হবে, চ্যাপ্টার এন্ড করে বাকি চ্যাপ্টারে সুইচ অফ করতে হবে। তাহলে এইভাবে করে করে তোমরা সবগুলো শেষ করবা, যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো শেষ করবা। শ্রাবণ সরকার আবার নেক্সট কবে ক্লাস হবে স্যার, যদিও আজকে কিছুটা অপ্রত্যাশিত আপনার ক্লাসে লাইভ জয়েন করলাম। আল্লাহ হাফিজ ভাইয়া, আল্লাহ হাফিজ ভাইয়া, এখন আপনি খেয়ে নিন, আপনার অনেক আগেই খিদে লাগছে। তোমার খিদে লাগছে হয়তো, আমার খিদে লাগছে, ঠিক আছে। হ্যাঁ সাদিয়ার 19টা হয়েছে। ওকে তাহলে তোমাদের যারা হচ্ছে অনেক আমার সহপাঠী বা জুনিয়ররা, যারা ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই হচ্ছে অনেকেই কি করো, মানে তোমাদের আব্বু আম্মুকে ফেলে অনেক দূরে থাকো, বাবা মার কাছ থেকে অনেক বেশি দূরে থাকো তোমরা, যারা হচ্ছে ম্যাচে থাকো বা বন্ধুদের সাথে থাকো, হোস্টেলে থাকো, তোমাদের অনেক বেশি কষ্ট হয়, সেটা আমরা সবাই জানি। তোমরা জাস্ট হচ্ছে এই সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কত বেশি হার্ডওয়ার্ক করতে হবে, মানে অনেক বেশি কিভাবে কষ্টটা করতে হবে, সেটা কষ্টটা করার জন্য তোমরা জাস্ট হচ্ছে সাহসী হবে, তোমাদের মা বাবার উদাহরণটা নিয়ে আসবা, যে তোমার মা অনেক দূরে, তুমি অনেক দূরে, তোমার মার থেকে তুমি অনেক দূরে, এখন তোমাদের কি করতে হবে, সে মায়ের সবসময় একটা পড়ার টেবিলে বসলে তুমি যখন 5টা মিনিট বন্ধুদের সাথে আড্ডা দিবা, অথবা কোনো খেলতে যাবা, অথবা তুমি হচ্ছে হ্যাং আউট করবা বন্ধুদের সাথে, তখন জাস্ট মায়ের কথাটা চিন্তা করবা, তোমার বাবার কথা চিন্তা করবা, তোমার ফ্যামিলি তোমাকে এত কষ্ট করে তোমাকে টাকা পাঠাচ্ছে, সেই টাকাটা তুমি কোন পথে খরচ করতেছো বা কোন জায়গায় তুমি ব্যয়টা করতেছো, সেটা তুমি বারবার নিজেকে প্রশ্ন করবা, নিজেকে প্রশ্ন করতে হবে। হচ্ছে ঘুমানোর আগে 5 মিনিট হচ্ছে আত্মসমালোচনা করবা, মানে আত্মসমালোচনা মানে কি, নিজেকে নিয়ে সমালোচনা করবা, নিজেকে নিয়ে সমালোচনা করবা যে আজকের দিনটাতে আমি কি করেছি এবং কি ফিডব্যাক পেয়েছি, ইনপুট কি দিয়েছে এবং আউটপুট হিসেবে আমার কি এসেছে, সেই জিনিসগুলো জানার চেষ্টা করবা। এবং মা বাবাকে সবসময় স্মরণে রাখবা, কখনোই তাদের কথা ভুলে যাবে না, এবং হচ্ছে তোমার যে সৃষ্টিকর্তা যে আছে, সৃষ্টিকর্তা ডাকতে হবে অবশ্যই। তোমরা সবাই জানো যে যার যার ধর্মে আছো, সবাই সৃষ্টিকর্তার
কাছে চলে যাবা এবং দোয়া করবা তোমার সামনে যে পরীক্ষা যাতে ভালো হয়। যার যার পরিশ্রম অনুযায়ী সবাই ফল পাবা, এটা সবাই জানে। মানে পরিশ্রম সবাইকে কি করবে, পরিশ্রম কখনো বৃথা যাবে না। যে ভাগ্য এবং পরিশ্রম দুইটা মিলিয়ে তোমরা আশা করি ভালো রেজাল্ট করবা। নিজের পরিশ্রম অনুযায়ী তোমরা রেজাল্টটা পাবা, সেটা আমিও প্রত্যাশা করি। তোমাদের সবার জন্যই দোয়া করি। তোমাদের বন্ধু বান্ধব যারা যারা খুবই ভালো বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু যারা ভালো পড়ালেখা পারে, তোমাদের যে কাছের বন্ধু, তাদের সবার থেকে হচ্ছে তোমরা একটু হেল্প নিবা, এবং তারা কিভাবে পড়ালেখা করে, কিভাবে হচ্ছে মানে তাদের টাইমটা হচ্ছে মেনটেন করে, সেই বিষয়গুলো তাদের জানবা। এটাই আর কি। তাহলে আমি যেটা বললাম যে তোমাদের আব্বু আম্মু বাবা মাকে মনে রাখবা এবং হচ্ছে সৃষ্টিকর্তাকে মনে রাখবা, এতটুকুই। তাহলে আজকে আমাদের ক্লাসে শেষ করি। আঞ্জুমিয়া, হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।